join us. Most welcome and feeling so happy. I, Good evening, you all. We are just about to start today's program. Just hold on. Ankur Babu will join us shortly. Good evening, Ankur da. Thank you for joining. সবাইকে গুড Okay, ইভিনিং। okay, Joyita. Now you can start. তুমি এখন শুরু করতে পারো। হ্যাঁ দাদা, তো হ্যাঁ। কালকে আমাদের হচ্ছে টেকনিক্যাল কত কিছু ইস্যুর জন্য হচ্ছে আমাদের প্রোগ্রামটা স্টপ হয়ে গেছিল মাঝখানে। তো আজকে আমরা আবার প্রোগ্রামটার দ্বিতীয় পর্ব আবার শুরু করতে চলেছি। আজকের আমাদের প্রধান বক্তা বিশিষ্ট সমাজসেবক ও সাধারণ সম্পাদক এবং বিশিষ্ট সর্ববিশেষজ্ঞ শ্রী অঙ্কুর দাস মহাশয়কে আবার তার প্রেজেন্টেশনটা শুরু করার জন্য অনুরোধ জানাবো। নমস্কার সবাইকে। কালকে আমরা যে জায়গাটা ছেড়ে বেরিয়ে যেতে হলো টেকনিক্যাল সমস্যার জন্য, এবং পরবর্তীতে আমি অলরেডি একদম টোটাল কমপ্লিট বলে লাস্ট মুহূর্ত পর্যন্ত বলছিলাম যে কারো কোনো প্রশ্ন আছে কিনা, কিন্তু সেই মুহূর্তে আমি বুঝতে পারছিলাম যে হয়তো কোনো টেকনিক্যাল সমস্যার জন্য আমি অনেক আগেই লাইভ থেকে সরে গেছি। যাই হোক, কালকে আমরা যেখান পর্যন্ত শেষ করলাম, কালকে সাপের পরিচিতি নিয়ে আমাদের এই অঞ্চল পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত এবং পার্শ্ববর্তী দেশ নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, বাংলাদেশ যে সাপগুলো দেখা যায় সেই সাপগুলো নিয়ে যেমন একটা পরিচিতি পর্ব ছিল, তার পাশাপাশি আফ্রিকার কিছু সাপ নিয়ে পরিচিতি পর্ব ছিল। আমরা শেষ যে ভয়ঙ্কর চার দিয়ে আজকে শুরু করব, যে আমাদের পশ্চিমবঙ্গের জন্য যে ভয়ঙ্কর চার, এই যে 5,600 প্রজাতির সাপ গোটা পৃথিবীতে আছে, তার মধ্যে 300 প্রজাতির সাপ, 350 প্রজাতির সাপ হচ্ছে আমাদের জন্য ক্ষতিকারক, বিষাক্ত। তার মধ্যে পশ্চিমবঙ্গে আলাদা করে আমরা যদি বলি যে 4 প্রজাতির সাপের জন্য আমাদের ক্ষতিকারক সাপ, সেই 4 প্রজাতি নিয়ে আজকে প্রথমে আলোচনা করে তারপরে আমি বাকি ধীরে ধীরে বাকি পার্টগুলোতে যাব, এবং কিছু প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো উত্তর দিব। আমি প্রথমে ভয়ঙ্কর চারটা যদি একবার স্ক্রিনে দেখানো যায়। হ্যাঁ, ভয়ঙ্কর চার যেটা আমরা বলছি যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কালচিতি বা কালাস। প্রথমটা হচ্ছে কালচিতি বা কালাস, দ্বিতীয় হচ্ছে চন্দ্রবোরা, তৃতীয় হচ্ছে গোকরো, 4 নাম্বার হচ্ছে কেউটে। কালকে যে কথাটা আমরা বলছিলাম যে গোকরোর আমরা পিছনের ছবিটা সেই সময়টা দেখাইনি, যে ভয়ঙ্কর চারের মধ্যে আমরা দেখাবো। একটু যদি গোকরোটাকে যদি একটু জুম করে দেখানো যায়, কালকে যে কথাটা আমরা বলছিলাম যে গোকরোর পিছনে খরম চিহ্ন বা গান্ধী চশমা চিহ্ন, যেটা দেখলে সহজে আমরা বুঝতে পারি যেটা গোকরো বা গোমা সাপ। কেউ গোমা সাপ বলেন, কেউ গোকরো বলেন। এবার আমরা ভয়ঙ্কর চারের মধ্যে উত্তরবঙ্গে যদি ধরি, আমাদের জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কুচবিহার সহ এই উত্তরবঙ্গে দিনাজপুর এই এলাকাটায় এই ভয়ঙ্কর চারের মধ্যে দুটো সাপ নেই, একটা হচ্ছে কেউটে আর একটা হচ্ছে চন্দ্রবোরা।
থাকতেও পারে, যেটা বলা হচ্ছিল কালকে আমি লাইভে বলছিলাম যে কেউটেটা নাগরাকাটা এলাকায় কিছু, নাগরাকাটার ওই সাইডটা কিছু এলাকায় হয়তো থাকতে পারে, এরকম একটা আওয়াজ আছে, আমাদের কাছে রেকর্ড আছে। আর চন্দ্রবোড়াটা জলপাইগুড়িতে ঢুকেছে বলে একটা সন্দেহ করা হচ্ছে। কালকে আমরা লাইভে বলে গেছিলাম দুটো জায়গা, একটা কাদোবাড়ি সোনপুকুরি পাড়া দাসপাড়া এলাকা, আর একটা হচ্ছে ময়নাগুড়ি ব্লকের সাপটিবাড়ি। তো এছাড়া আমরা যদি এই দুটাকে সাইড করি, যে যে খবরটা আমাদের কাছে আছে এটা হতে পারে আছে, হতে পারে নাই, তাহলে আমাদের এই অঞ্চলে জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, দুই দিনাজপুর, এই কটা জেলার জন্য এবং কালিম্পং, এই কটা জেলার জন্য আমাদের ভয়ঙ্কর চারের মধ্যে দুটো সাপ হচ্ছে ভয়ঙ্কর। একটা হচ্ছে কালচিতি বা কালাস, আর একটা হচ্ছে গোকরো, মানে প্রথম উপরের সারিতে যে দুটো দেখাচ্ছে। এই দুটো সাপ থেকে রক্ষা পাওয়ার বা বাইটের লক্ষণ যে প্রশ্নগুলো আছে, বা আমাদের মূলত যেহেতু স্নেক বাইট অ্যাওয়ারনেস প্রোগ্রাম ছিল, প্রথমে আমরা সাপ যদি না চিনি, সাপ সম্পর্কে যদি না জানি, তাহলে আমরা স্নেক বাইট নিয়ে আলোচনা করে কোনো ফল হবে না বলেই আমরা গতকালকে টোটালটাই চেয়েছিলাম, শুরুটা আমরা সাপের পরিচিতি দিয়ে শুরু করেছিলাম। তো এবার এই দুটো সাপ যে আমাদের ভয়ঙ্কর, তাছাড়া আরো সাপ তো আমরা কালকে পরিচিতির মধ্যে বলে গেছিলাম, যেমন শঙ্খিনী বা শাঁখামুঠি সাপ, যেটা বিষাক্ত কিন্তু আমাদের জন্য ভয়ের কারণ না। কেন কারণ না সেটা গতকালকে আলোচনা করেছিলাম, আজকে আর বিস্তারিত যাচ্ছি না। এবার ভয়ঙ্কর চারের পরে আমরা আসতেছি সরাসরি বাইটের লক্ষণ বা স্নেক বাইট। এবার স্নেক বাইটের লক্ষণের মধ্যে বা স্নেক বাইটের মধ্যে যাওয়ার আগে আহ একটা কথা সবাইকে বুঝতে হবে, জানতে হবে, সেটা হচ্ছে যে আমাদের এই পরিবেশের ইকোসিস্টেম ঠিক রাখার জন্য, পরিবেশের ভারসাম্য ঠিক রাখার জন্য সাপের ভূমিকা সবচাইতে বেশি। কেন সাপের ভূমিকা বেশি? ধরে নিন যে আমার ঘরে যদি প্রচুর পরিমাণে পোকামাকড়, টিকটিকি, আরশোলা থাকে, তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে। আরশোলা জীবাণু ছড়াবে, টিকটিকির পায়খানার থেকে মৃত্যু পর্যন্ত হতে পারে, পেটে গন্ডগোল হতে পারে। পোকামাকড় থাকলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে। সেই ক্ষেত্রে কিছু কিছু সাপ এদেরকে খেয়ে, যেমন ঘরচিতি, কালনাগিন, তার পাশাপাশি হচ্ছে কঞ্চি সাপ বা বাসুয়া সাপ, লাউডোগা সাপ, সুতনলি সাপ, এই জাতীয় সাপগুলো হচ্ছে আমাদের ঘরে আসে, এসে এই টিকটিকি, আরশোলা, পোকামাকড়গুলোকে খেয়ে আমাদের ঘরটাকে পরিষ্কার করে রাখে। তার পাশাপাশি দারাস বা গোকরো সাপ এরা আমাদের ঘরে ঢুকে ইঁদুর, ব্যাঙের বংশবিস্তার কমিয়ে রাখে। কারণ একজোড়া ইঁদুর থেকে কালকে বলেছিলাম যে 15,000 ইঁদুর হয়। কালকে সেটুকু লাইভে শোনা গেছে কিনা জানি না, আমি সম্ভবত শোনা গেছে। এবার একজোড়া ইঁদুর থেকে যেহেতু 15,000 ইঁদুর হয়, আর আমার ঘরে যদি 15,000 অনেক দূর অন্ত 150 ইঁদুর থাকে, তাহলে এই ঘর আমার জন্য বসবাসযোগ্য থাকবে না। কারণ এখানে ইঁদুর আমার কাপড় চোপড়, টাকা পয়সা, কাগজপত্র কেটে নষ্ট করবে, খাবার খেয়ে নষ্ট করবে। তার পাশাপাশি সে যদি আমাকে কামড় দেয়, তাহলে আমার প্লেগ রোগ হতে পারে। তো এই জায়গাগুলোর থেকে বাঁচার জন্য আমাদের যেটা আহ করণীয়, সেটা হচ্ছে যে ইঁদুর, ব্যাঙ যাতে বেশি বংশবিস্তার না করতে পারে এবং ঘরে যাতে বেশি না থাকে বা একদমই না থাকে, তার রাস্তা খোঁজা। তো সেই রাস্তা খুঁজতে গেলে, এবং আমাদের ভারতবর্ষ সহ এশিয়া মহাদেশ বলুন আর গোটা বিশ্ব বলুন, সারা বিশ্বের খাদ্যের যোগানটাকে ঠিক রাখতে গেলে, কারণ এত ইঁদুর যদি বৃদ্ধি পায় এবং ইঁদুর যদি না কমে, না ইঁদুর যদি ধ্বংস না হয়, তাহলে আমাদের খাদ্য ভাণ্ডার কমে যাবে, মানুষ খাবার খুঁজে পাবেন না। সেই ক্ষেত্রে এই ইঁদুরের বংশবিস্তার কমানোর জন্য সাপের ভূমিকা সবচেয়ে বেশি। কারণ এই সাপগুলো, যেমন ওই যে কালকে বলছিলাম যে দারাস সাপ, রেড স্নেক যার ইংরেজি নাম, মানে রেড মানে ইঁদুর আর স্নেক মানে সাপ, ইঁদুর সাপ বলে ওর আরেকটা নাম। সেই দারাস সাপ বছরে, একটা পূর্ণবয়স্ক প্রাপ্তবয়স্ক দারাস সাপ বছরে 300 থেকে 350টা ইঁদুর খেয়ে ইঁদুরের বংশবিস্তার কমিয়ে রাখে। তাহলে আমাদের এই পরিবেশের, টোটাল পরিবেশে ইকোসিস্টেম এবং আমাদের মানুষদেরকে ভালো থাকার জন্য সাপের ভূমিকা সবচাইতে বেশি। যে এলাকাটা সাপ নেই, সেই এলাকাটায় কোনো মানুষও বসবাসযোগ্য থাকবে না। পৌরসভা বা গ্রাম পঞ্চায়েত আমাদের কাছে ট্যাক্স নিয়ে আমাদেরকে হয়তো কিছু পরিকাঠামো দিচ্ছে, জল, রাস্তা, লাইট, পথবাতি যেটা, এই জাতীয়, কিন্তু মূলত আমাদেরকে এই ঘরের ভিতরে বসবাসের অনুমতি দেওয়ার আসল কারিগরটা হচ্ছে সাপ। সাপ না থাকলে আমরা ভালো থাকবো না। আমাদের মানব জাতিকে ভালো রাখার জন্য সাপের ভূমিকা সবচাইতে বেশি। তাই একটা সাপ আমরা মেরে ফেলা মানে আমাদের নিজেদের পায়ে একটা কুড়ুলের কোপ মারা। কুড়ুল আপনারা সবাই চেনেন, যে খড়ি চেরানো যে কুড়ুল, মানে একটা আমরা প্রবাদ বাক্য আছে যে নিজের পায়ে নিজে কুড়ুল মারা। তো তেমনি ভাবে একটা সাপ মারা মানে আমি একটা নিজের পায়ে নিজে একটা কুড়ুলের কোপ দিলাম, মানে আমি আমার এলাকাটা, গোটা এলাকাটা একটা ক্ষতি করলাম। তো সেই ক্ষেত্রে আমাদের বাসযোগ্য পরিবেশ রক্ষার জন্য, মানব জাতির কল্যাণের জন্য সাপের ভূমিকা সবচেয়ে বেশি। যার কারণেই সাপের বংশবিস্তার যাতে ঠিক থাকে এবং সাপ যাতে থাকে প্রত্যেকটা এলাকায়, সেই জন্য বন দপ্তর সারা বছর কাজ করছেন, আমাদের মতো পরিবেশ কর্মীরা সারা বছর কাজ করছেন, এবং সাপ মানুষের সংঘাত যাতে না হয় সেই জন্য আমাদের মতো
স্নেক রেস্কিউয়াররা বা পরিবেশ কর্মীরা কাজ করে যাচ্ছেন। এবার বাইটের লক্ষণ, এখানে যেই সাপগুলো বিষাক্ত সাপ আর নির্বিষ সাপ, বাইটের লক্ষণ প্রথমত বোঝার উপায় হচ্ছে কালাস বাদ দিয়ে, আমি কালাসের প্রসঙ্গটা পরে মানে এই কালচিতি বা কালাস এই প্রসঙ্গটা পরে বলছি। বাকি যে বিষাক্ত সাপ তারা যদি কামড় দেয় তাহলে, এবং কামড় দিলেই খালি হবে না, কামড় দিলে যে আমার বাইট হয়েছে মানে সাপে বিষ ঢেলে দিয়েছে সেটা নয়। তার কারণ হচ্ছে প্রথমত এই 5600 প্রজাতির মধ্যে 350 প্রজাতি বিষাক্ত সাপ, তাহলে বিষাক্ত সাপের সংখ্যাটা অতীব কম। আমরা যদি ধরে নেই যে 90% আর 10% হবে না, এখানে 5%-এর মতো, মানে 95% হচ্ছে নির্বিষ সাপ বা স্বল্প বিষধর সাপ, যে সাপগুলোকে নিয়ে আমাদের ভয়ের কোনো কারণ নেই। সম্ভবত মানুষদা কি এখানে? নমস্কার স্যার। তো যে সাপগুলো আমাদের স্বল্প বিষধর বা বিষধর সাপ, সে সাপগুলোকে নিয়ে আমাদের স্বল্প বিষধর বা নির্বিষ সাপ, সেগুলো নিয়ে আমাদের ভয়ের কিচ্ছু নেই। তার পাশাপাশি যে বিষধর সাপগুলো আমাদের আছে, সেই বিষধর সাপগুলো যে বাইট করলেই 100% যে বিষ ঢালবে তার কোনো লক্ষণ নেই। কারণ অনেক সময় দেখা যায় যে 95% ক্ষেত্রে বা 90% ক্ষেত্রে সাপ বাইট করলো কিন্তু সাপের বিষ ঢালতে পারলো না বা বিষ ঢাললো না। তো সেই ক্ষেত্রে আমাদের বোঝার উপায় হচ্ছে প্রথমত কালাস বাদ দিয়ে অন্য সাপগুলো বাইট করলে জায়গাটা মুহূর্তের মধ্যে ফোলা শুরু করবে, প্রচন্ড জ্বালা যন্ত্রণা করবে, ব্যথা করবে এবং চুলকোনো একটা স্বভাব থাকবে, এবং 30 মিনিটের মধ্যে, বিশেষ করে গোকরো সাপ বা কেউটে সাপ বা এই জাতীয় সাপগুলো 30 মিনিটের মধ্যে এই জায়গাটুকু মানে আমাদের চোখ, শিবনেত্র, যেটাকে আমরা শিব ঠাকুরকে আমরা দেখি ধ্যানরত তপস্যা অবস্থায় থাকে এবং সেই সময় তার চোখটা বন্ধ থাকে, তো এই শিবনেত্র পড়ে যাওয়াটা মানে ঘুম ঘুম পাওয়াটা, এই লক্ষণটা দেখা যায়। এবং নির্বিষ সাপের ক্ষেত্রে যেই নির্বিষ সাপগুলো আমাদেরকে বাইট করলে তার বিষ নাই বা স্বল্প বিষধর যাদের নিয়ে মানব শরীরে কোনো ক্ষতির লক্ষণ নেই, ক্ষতির কারণ নেই, সেই সাপগুলো যদি বাইট করে সেই ক্ষেত্রেও আমাদের ভয়ের কিছু নেই, যেহেতু বিষ নাই বা বিষ ঢালার লক্ষণ নেই বা ঢালার প্রশ্ন আসে না। তো আমাদের ভারতবর্ষে বা আমাদের একটা পরিসংখ্যান যদি বলি যে সরকারি হিসাবে 56,000 মানুষ প্রতি বছর স্নেক বাইটে মারা যায় এবং বেসরকারি হিসাবে এই সংখ্যাটা হয়তো 1 লাখ। এবার এই 1 লাখ মানুষের মধ্যে 95% ক্ষেত্রে দেখা যায় যে নির্বিষ সাপ বা স্বল্প বিষধর সাপ ছোবল দিয়েছে অথবা বিষাক্ত সাপ ছোবল দিলে বিষ ঢালতে পারেনি, কিন্তু 95% মানুষ মারা যায় হচ্ছে হার্ট অ্যাটাক করে, আতঙ্কে। আর 3% মানুষ মারা যায় হচ্ছে দেরি করে হাসপাতাল পৌঁছানোর জন্য। যে আমরা অনেক সময় কি করি, গ্রাম বাংলা বিশেষ করে দেখা যায় যে ওঝা বদ্যির পিছনে ঘোরে, এবং এই ওঝা বদ্য পিছনে ঘোরার জন্য বা অ্যাম্বুলেন্স খোঁজার জন্য বা বিভিন্ন 4 চাকা গাড়ি খোঁজার জন্য যে সময়টা নষ্ট করে, অথবা অনেক সময় বাড়ির লোককে বলার দেরি বা বিভিন্ন বাড়ির লোকের অজ্ঞতা, বিভিন্ন কারণে এই 3% মানুষ মারা যায় দেরি করে হাসপাতাল পৌঁছানোর জন্য। বাকি যে 2% মানুষ, এই 2% মানুষের মধ্যে আমরা যদি একটা পরিসংখ্যান আমার নিজের অভিজ্ঞতায় যদি বলি, যে আমি স্নেক বাইট হওয়ার পরে যে পরিস্থিতি হাসপাতালে গিয়ে দেখেছিলাম, সেই ক্ষেত্রে ডাক্তার নার্সদের গাফিলতির কারণেও 1% মানুষ মারা যেতে পারে। আর যদি সেটাকে আমি বাদও দিয়ে রাখি, যে আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতাটা বাদ দিয়ে রাখি, আমাদের এই স্যাররা, মানুষ বন্ধু মজুমদার স্যার যেমন আছেন আজকে লাইভে, স্যাররা যেই শিক্ষা আমাদের দিয়েছেন, সেই শিক্ষা অনুপাতে যদি আমরা বলি যে 2% ধরি, তাহলে সেই 2% একমাত্র সাপের বিষক্রিয়া মারা যেতে পারে। দ্বিতীয়ত হচ্ছে আমরা সাপে কামড় দিলে, আর কালাসের কথা যে কথা বলিনি, যে কালাস বাদ দিয়ে বাকিটা মানে জায়গাটা মুহূর্তের মধ্যে ফুলে যাওয়া, অত্যাধিক ব্যথা হওয়া, জ্বালা যন্ত্রণা হওয়া, চুলকোনো, এবং 30 মিনিট 40 মিনিট পরে এই জায়গাটাকে ঘুম ঘুম পাওয়া, শিবনেত্র পড়ে আসা, মানে চোখ যত চেষ্টা করে চোখ খুলে রাখা সম্ভব হয় না, ঘুম পেয়ে যায়। তো সেই জায়গাটায় আমরা একটু সাবধান হলে মৃত্যুটা, এই যে প্রতি বছর সরকারি হিসাবে 56,000 বা বেসরকারি হিসাবে 1 লাখ, এই মৃত্যুর হারটা আমরা কমাতে পারি যদি আমরা গোল্ডেন 100 এবং 3টা 100 আমরা ফলো করি। মানে আমাদের গোল্ডেন 300, প্রথম 100 হচ্ছে 100% মনোবল শক্ত রাখা। এই যে আমার মতো, আমি 5 ফিট 6 ইঞ্চি, আমার সেম সাইজের যদি একটা গোকরো সাপ আমাকে সবল দেয়, এবার আমাকে যদি দলামোচা করা হয়, প্যাকেট করার চেষ্টা করা হয়, তাহলে তো এতটুকু হবো না, কিন্তু এই 5.5 ফিট একটা গোকরো সাপ দলামোচা করে প্যাকেট করলে সেটা সাপ এতটুকু হতে পারে। তাহলে আমার প্রথম মনোবল যে আমার এত বড় শরীরটা, ওই ছোট্ট একটা লতার মতো চিকন একটা সাপ যে মানে দলা করলে 1 কেজি হবে না, সে আমার কি করবে।
ক্ষতি করবে। এইভাবে যদি আমি মনোবলটা বাড়াতে পারি এবং কেউ যদি পাশের থেকে এসে মনোবলটা ভাঙার চেষ্টা করে, তাকে দূরে সরিয়ে দেওয়া যে কোনো মূল্যে, প্রয়োজনে তাকে চড়থাপ্পড় দিয়ে, একদম বাংলা কথা যেটা, দূরে সরিয়ে দেওয়া, যাতে কেউ মনোবল ভাঙতে না পারে এবং পাশে যারা থাকবে পেশেন্টের, তারা তাকে, পেশেন্টকে বা যার স্নেক বাইট হয়েছে তাকে মনোবল শক্ত রাখার জন্য যা যা করণীয় সেই কাজগুলো করবে। তাকে উৎসাহ দিয়ে যাবে যে কিচ্ছু হয়নি, তোমার কিচ্ছু হয়নি, কিছু হতে পারে না, তুমি চলো হাসপাতালে, বেঁচে যাবে। এবং আমরা যেটা ভুল করে, যে একটু আগে বললাম গ্রামগঞ্জে যেটা ওঝাবুদ্ধির পিছনে করে, একটা পরিষ্কার বাংলা কথা সেটা হচ্ছে যে যদি নির্বিষ সাপ বা স্বল্প বিষধর সাপ, যেই স্বল্প বিষধর সাপটা সবল দেওয়ার পরে মানুষের জন্য, মানব জাতির জন্য ক্ষতিকারক না, সেই সাপে কামড় দিলে ওঝাবদ্ধ কেরামতি দেখাতে পারে, কারণ তার বিষে তো মানুষের ক্ষতি হবে না, এবং নির্বিষ সাপটাও তো বিষে নেই। কিন্তু বিষাক্ত সাপে যদি সবল দেয় আর বিষ ঢেলে দেয় পর্যাপ্ত পরিমাণে, সেই ক্ষেত্রে আহ ওজার 14 গোষ্ঠীকে যদি নিয়ে আসা হয় এবং ওজাকে যদি জলে গুলে পেশেন্টকে খাইয়ে দেওয়া হয়, তাহলে ওজার বাপের ক্ষমতা নেই, একদম পরিষ্কার বাংলা হিসাব যেটা, ওজার বাবার ক্ষমতা নেই যে পেশেন্টকে বাঁচায়। পেশেন্টকে বাঁচাতে গেলে যেটা হচ্ছে, এক হচ্ছে মনোবল শক্ত রাখা, দ্বিতীয় হচ্ছে হাসপাতালে যাওয়া, সরকারি হাসপাতাল। এবার গোল্ডেন 300 এর মধ্যে প্রথম 100 বললাম, যেটা হচ্ছে 100% মনোবল শক্ত রাখা, যে আমার কিচ্ছু হয়নি, এবং পাশের লোক তাকে মনোবল চাঙ্গা রাখা যে কিচ্ছু হয়নি, চলো হাসপাতাল যাবে, ভালো হয়ে যাবে। দ্বিতীয় 100টা হচ্ছে 100 মিনিটের মধ্যে হাসপাতালে পৌঁছানো। এই ক্ষেত্রে বলে রাখা ভালো, যে সমস্ত হাসপাতালে 24 ঘন্টা ডাক্তার থাকে, যেমন ব্লক লেভেলে গ্রামীণ হাসপাতাল, মহকুমা লেভেলে মহকুমা হাসপাতাল, ডিস্ট্রিক্ট লেভেলে ডিস্ট্রিক্ট হাসপাতাল এবং মেডিকেল কলেজ, এই হাসপাতালগুলোতে যেখানে 24 ঘন্টা ডাক্তার থাকে, সেখানে এবিএস মজুদ আছে, সেখানে 100 মিনিটের মধ্যে পৌঁছানো। এই 100 মিনিটের মধ্যে পৌঁছাতে গেলে আমাদের সবচেয়ে ভালো হচ্ছে যে 4 চাকা গাড়ি বা অ্যাম্বুলেন্সের জন্য অপেক্ষা না করে বাইক হচ্ছে সবচেয়ে ভালো বাহন। স্নেক বাইটের ক্ষেত্রে একজন চালাবে, মাঝখানে পেশেন্টকে বসাবে, পিছনে একজন ধরে বসবে এবং মনোবল চাঙ্গা রাখতে থাকবে, তাকে ঘুমাতে দিবে না এবং তাকে মনোবল বাড়াতে থাকবে, কিচ্ছু হবে না, এই যে হাসপাতাল চলে এসেছি, কাছাকাছি আসছি, কিছু হবে না। এই যদি আমরা করতে পারি, 100 মিনিটের মধ্যে হাসপাতালে পৌঁছাতে পারি 100% মনোবল শক্ত রেখে, তাহলে সেই পেশেন্টকে ডাক্তারের হাতে যখন পড়বে 100 মিনিটের মধ্যে, সেই ক্ষেত্রে মৃত্যুর হার শূন্যই বলা যেতে পারে। মানে আমরা সরাসরি বলতে পারি যে আমাদের যেমন একটা মিশন 2030 সালের মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, হু, মানে হেলথ অর্গানাইজেশন, হুর একটা নির্দেশিকা যে 2030 সালের মধ্যে লক্ষ্য, 2050 সালের মধ্যে লক্ষ্য, হুর লক্ষ্য হচ্ছে পৃথিবীতে সাপের মৃত্যুর হার, সাপের ছোবলে, স্নেক বাইটে মৃত্যুর হার কমিয়ে আনা। এবং সেই ক্ষেত্রে আমরা যারা সাপ নিয়ে কাজ করছি, যেমন পশ্চিমবঙ্গ একটা মানে সাপ রেস্কিউয়ারদের একটা সংগঠন আছে, সাপ বাঁচাও মানুষ বাঁচাও রাজ্য সমন্বয় কমিটি, তাদের লক্ষ্য যে আমরা 2050 কেন অপেক্ষা করবো, আমাদের টার্গেট হবে 2030, এবং এই 2030-এর মধ্যে যাতে আমরা স্নেক বাইটের সংখ্যাটা কমাতে পারি এবং সাপে মানুষের সংঘাত কমাতে পারি এবং সাপের কামড়ে কমাতে পারি। এই টার্গেট নিয়ে চলছে পশ্চিমবঙ্গ, যে আমাদের পশ্চিমবঙ্গের সাপ বাঁচাও মানুষ বাঁচাও কমিটি আছে, সেই কমিটি, এবং সেই কমিটির উদ্দেশ্য নিয়ে আমরা এই কথা বলতে পারি যে আমরা যদি এই দুটো ফলো করি, এক হচ্ছে, ফোন আসছে বারবার, সরি, যার কারণে একটু সমস্যা হচ্ছে। যাই হোক, এবার আমরা যদি 100% মনোবল শক্ত রেখে 100 মিনিটের মধ্যে হাসপাতালে পৌঁছাতে পারি, তাহলে আমরা এই সংখ্যাটা, এই যে সাপে কামড়ে মৃত্যুর সংখ্যাটা কমাতে পারবো। 3 নাম্বার যে 300-এর মধ্যে 3 নাম্বার 100টা হচ্ছে ডাক্তারের কাজ, আমাদের কাজ না। কারণ পশ্চিমবঙ্গের প্রত্যেকটা হাসপাতালে যে সমস্ত ডাক্তাররা আছেন, প্রত্যেকটা ডাক্তারের উপরে সাপ নিয়ে আলাদা করে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার ট্রেনিং দিয়ে রেখেছেন, যে যারা বুঝতে পারে যে স্নেক বাইট হয়েছে তো বিষ ঢেলেছে কি ঢালেনি এবং লক্ষণ কি। সেই ক্ষেত্রে হাসপাতালে ডাক্তার সিদ্ধান্ত নেবে তাকে কি করতে হবে, যেটা হচ্ছে আমাদের 100 মিনিটের মধ্যে হাসপাতালে পৌঁছানোর পর 100 ml এবিএস পুশ করা। একটা এবিএল ভাইলে হচ্ছে 10 ml ওষুধ থাকে, মানে এবিএস যেটা থাকে, আর 10টা একসাথে যদি করা হয় তাহলে হচ্ছে 100 ml। এই 100 ml এবিএস শরীরে পুশ করবে যদি সাপে বিষ থাকে শরীরে, ডাক্তার যদি মনে করে এবং ডাক্তাররা দেখে বুঝতে পারে। অনেকে আমরা ভুল করি যে সাপে কামড় দেওয়ার পর সাপটাকে ধরে নিয়ে হাসপাতালে পৌঁছানোর একটা প্রবণতা দেখা যায়, এবং মনে করে যে পেশেন্ট পার্টি মনে করে যে সাপটাকে ধরে নিতে পারলে, হাসপাতালে নিয়ে দেখাতে পারলেই
ডাক্তার বুঝতে পারবে শর্টকাটে, কিন্তু এই ধারণাটা আমাদের ভুল ধারণা। প্রথম সবচেয়ে বড় কথা হচ্ছে ডাক্তার দেখলে বুঝতে পারবে এবং সিমটম দেখলে, তো পেশেন্টের কন্ডিশন দেখলে বুঝতে পারবে যে তার মধ্যে বিষ আছে কি নাই। যদি মনে হয় আছে তাহলে সেই ক্ষেত্রে তাকে এবিএস দেওয়া চালু করবে। এই এক। দ্বিতীয়ত হচ্ছে আমাদের করণীয় যেটা স্নেক বাইটের ক্ষেত্রে এইখানে বলে দিলাম যে স্নেক বাইটের ক্ষেত্রে, এবং কালাসের কথা বলা হয়নি, কালাসের কথাটা বলে যাই। কালাস সাপের লক্ষণটা এমন যে আমাদের যেমন একটা ইনজেকশন পুশ করলে দাগটা দেখা যায় না, সেই ক্ষেত্রে কালাস সাপে ছোবলের দাগটা, দাঁতগুলো এত চিকন যে ছোবল দিলে সেটা দেখা যায় না। অন্যান্য সাপের ক্ষেত্রে যেমন জায়গাটার মধ্যে মধ্যে ফুলে যাওয়া, চুলকোনো, জ্বালা হওয়া, জ্বালা যন্ত্রণা হওয়া, ব্যথা হওয়া, এই যে সমস্যাটা, এবং 30 মিনিটের মধ্যেই শিবনেত্র পড়ে আসার যে লক্ষণটা, কালাসের ক্ষেত্রে কিন্তু এই লক্ষণগুলো পাওয়া যায় না। কালাসের ক্ষেত্রে লক্ষণটা কেমন হয়, যেমন আমরা কালকে দেখিয়েছিলাম ঘরচিতি এবং কালাস একসাথে পাশাপাশি করে, একটা খাদক একটা খাদ্য। মানে ঘরচিতি সাপটা হচ্ছে খাদ্য আর কালাস হচ্ছে খাদক। এই ঘরচিতি জাতীয় সাপকে খাওয়ার জন্য কালাস অনেক সময় তার পিছু নিয়ে ঘরে ঢোকে। এবং কালাসকে আরেকটা গ্রাম বাংলায় একটা প্রবাদ আছে, সেটা হচ্ছে যে বলে যে ঘামচাটা সাপ। কারণ হচ্ছে ওই আমাদের যেমন মাতালরা একদম অন্যভাবে নিবেন না কেউ, মাতালরা মদ দেখলে যেমন মাতলামি শুরু করে, তেমনি কালাস সাপ যদি ঘামের গন্ধ পায় তাহলে সে ঘামের গন্ধের জন্য মাতলামি শুরু করে এবং সেই দিকে, যেদিক থেকে ঘামের গন্ধটা আসছে সেদিকে যায়। এবার ধরে নিন যে আমি মাটিতে বা বিছনায় শুয়ে আছি, আর একটা ঘরচিতি সাপ আমার কাছাকাছি পর্যন্ত চলে এসছে এবং ওই ঘরচিতি সাপটাকে খাদ্য হিসেবে ধরে নিয়ে কালাস সাপটা তার পিছনে পিছনে আসছে খাদক হিসেবে। সেই মুহূর্তটা যদি সে ঘামের গন্ধ পায়, আমার গায়ের ঘামের গন্ধ পায়, সেই ক্ষেত্রে কালার সাপটা, ঘরচিতির সাপটা বা ওই প্রজাতির সাপটার পিছনে ধাওয়া না করে আমার দিকে আসতে পারে এবং সে ঘাম চাটা শুরু করে। সেই মুহূর্তে যদি তার গায়ের উপরে আমার হাত বা পা পড়ে বা শরীর, সে যদি কোনো আঘাত পায় বা সে যদি আতঙ্কগ্রস্ত হয়, সেই ক্ষেত্রে সবল দিতে পারে। এবার আমাদের কি হয়, মশার কামড়ের মতো একটা হয়তো একটু চুলকে টুলকে আমরা আবার ঘুমিয়ে পড়লাম। লক্ষণ কি? আহ লক্ষণটা হচ্ছে যে কালার সাপে যদি কামড় দেয়, সেই ক্ষেত্রে আমাদের কিছু লক্ষণ, যে একটা মানুষ পেটে ব্যথা হচ্ছে, বমি বমি ভাব বা বমি হচ্ছে, এবং তার সাথে সাথে ঘুমও পাচ্ছে। একটা মানুষের যদি প্রচন্ড পেটে ব্যথা করে বা কিছুটা পেটে ব্যথা করে, তার ঘুম পাওয়ার কথা না, তার মধ্যে একটা অস্থিরতা থাকার, কাজ করার কথা, তার চোখের ঘুম চলে যাওয়ার কথা। অথচ পেটে ব্যথা হচ্ছে, বমি হচ্ছে বা বমি বমি ভাব হচ্ছে, এই তার পাশাপাশি ঘুমও পাচ্ছে। এটা একটা লক্ষণ যেমন ডাক্তাররা বুঝতে পারে, সেই ক্ষেত্রে হচ্ছে কালাস সাপের একটা লক্ষণ পাওয়া যায়। এবং যদি মনে করার চেষ্টা করে যে গতকালকে রাত্রে আমার ঘুমানোর সময় বা যে রাত্রে নিয়ে গেল হাসপাতালে পেটে ব্যথার জন্য, হতে পারে যে 3 ঘন্টা পরে, 2 ঘন্টা পরে, 1 ঘন্টা পরে পেটে ব্যথা শুরু হতে পারে বা আধা ঘন্টা পরে হতে পারে। যখনই হাসপাতাল নিয়ে গেল পেটে ব্যথার জন্য, সেই সময় যদি মনে করে যে কিছুক্ষণ আগে বা ওই রাত্রে আমাকে, আমার কোথাও এরকম হয়েছিল কেন, যে চুল কোনো সমস্যা হয়েছিল কিনা বা কিছু একটা মশা কামড় টামড় মনে হয়েছিল কিনা, সেই ক্ষেত্রে। এবার করণীয় আমাদের কি সাপের থেকে সংঘাত রোধ করার জন্য? সাপে মানুষের সংঘাত রোধ করার জন্য প্রথম করণীয় হচ্ছে আমার বাড়ি ঘর এবং ঘরের ভিতরে আর ঘরের চারপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা প্রথম কাজ। আমার যদি বাড়ির চারপাশটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, ঘরের ভিতর যেটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন, এবং চোখটা যদি যাওয়ার মতো, মানে ধরে নিন আমরা আমরা এখন বেশিরভাগই বক্স খাট ব্যবহার করি, এবার বক্স খাট ব্যবহার করলে বক্স খাটের তো একদম প্রায় ফ্লোরের পর্যন্তই মিশে থাকে। যদি এই খাটটাকে একটু উঁচু করার ব্যবস্থা করা যায়, যে আমি ইচ্ছে করলেই যখন তখন আমি খাটের নিচটা পুরো দেখতে পাবো, আলনার নিচটা, শোকেজের নিচটা দেখতে পাবো, আলমারির নিচটা দেখতে পাবো, ফ্রিজের নিচটা দেখতে পাবো, এই যদি হয়, এবং ঠাকুর ঘরে যদি ঠাকুর আসলে, বিশেষ করে সাপ বেশি দেখা যায় ঠাকুর ঘরে রান্না করে, যে এলাকাগুলোতে মানুষের চলন খুব কম থাকে। মানে আমরা যেমন ঠাকুর ঘরে দিনে 1 বার বা 2 বার যাই, রান্নাঘরে 2 বার বা 3 বার যাই। সেই ক্ষেত্রে সেসব জায়গায় ইঁদুর এবং ব্যাঙ বা এই জাতীয় খাদ্যগুলো, মানে সাপের খাবারগুলো মজুদ থাকে এবং তারা সেখানে আশ্রয় নেয় বা সেখানে বসবাস শুরু করে। সেই ক্ষেত্রে সাপ তাদেরকে খাদ্য হিসেবে সংগ্রহ করার জন্য সেই সমস্ত জায়গায় যাচ্ছে। তাহলে আমরা যদি আমাদের এই ঘরগুলোকে ঝোপ জঙ্গলের মতো না রেখে, অপরিচ্ছন্ন না রেখে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, এবং আমাদের চোখ যাতে সবদিকে যায়, আমরা সবদিকে দেখতে পাই, সেটা যদি চিন্তা করি, তাহলে অবশ্যই আমরা সাপের সংঘাত থেকে মুক্ত পাবো। এবং বাড়ির আশপাশটা ঝোপ জঙ্গল ভর্তি করে না রেখে, যেখানে সেখানে ইটের, অনেক বাড়িতে দেখা যায় যে পুরোনো ইটের একটা ঢিপ দিয়ে রেখে দিল। অনেক বাড়িতে খড়ির মাচা করলেও আমরা একটু উঁচু করে করব, যাতে হচ্ছে যদি একটু উঁচু করে করা হয় তাহলে বিষাক্ত সাপ, বিশেষ করে গোখরো সাপটাপ সেখানে ওঠার সম্ভাবনা কম থাকবে। দারাস উঠতে পারে, দারাস নির্বিষ সাপ, বা আমরা যেটা কালকে দেখা যাচ্ছিলাম যে পঙ্খিরাজ সাপ বা দুধরাজ সাপ, তারা উঠতে পারে এই জাতীয়। কিন্তু বাকি সাপগুলো, বিশেষ করে বিষাক্ত সাপের তালিকায় যারা আছে, তারা সচরাচর একটু বেশি উঁচু জায়গা হলে উঠতে পারে না, ধরে নেওয়া যায়। তো সেক্ষেত্রে ওঠার সম্ভাবনা কম।
তো এই জায়গাটা আমরা এই যদি এইভাবে চলতে পারি তাহলে সাপের সাথে সংঘাত কম। অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে যে কার্বলিক অ্যাসিড ছিটালে সাপ আসবে না, বা চলে যাবে। ঘরে সাপ ঢোকার পরে অনেকে দেখা যায় যে লঙ্কা পোড়া দিচ্ছেন, অনেকে কাপড় পোড়া দিচ্ছেন, অনেকে ফিনাইল ছিটাচ্ছেন। এই ধারণাগুলো আজকের দিনে এই বিজ্ঞানসম্মত পরিস্থিতিতে যদি বলা যায় যে কখনোই কাম্য নয়। এটা আমাদের সম্পূর্ণ ভুল ধারণা যে আমরা লঙ্কা পোড়া দিলে বা কাপড় পোড়া দিলেই বা ফিনাইল ছিটালেই বা কেরোসিন ছিটালেই বা কার্বলিক অ্যাসিড ব্যবহার করলে সাপ চলে যাবে। কার্বলিক অ্যাসিডের ভ্যালুটা হচ্ছে 20 থেকে 30 মিনিট। এবার কার্বলিক অ্যাসিড ঘরে ব্যবহার করলে কিছু উপকার হতে পারে। কেমন হতে পারে? প্রথমত হচ্ছে আপনি ঘরে যদি দিয়ে দেন, আপনার যেই ঘরে ছিটালেন সেই ঘরে নিজের পায়ে লেগে সেই পাটা সেই জায়গাটা পুড়ে যেতে পারে। নিজে ইনজুরি হয়ে হাসপাতালে ভর্তি হবেন, আত্মীয়-স্বজন ফল-টল নিয়ে যাবে আপনাকে দেখতে। একদম পরিষ্কার বাংলা প্রবাদে যদি বলি। আবার যদি বাড়িতে এমন লোক থাকে যে যার শ্বাসকষ্ট আছে, বৃদ্ধ বাবা-মা বা দাদু-ঠাকুরদা, যারা মরে গেলে আমাদের কিছু যায় আসে না, সেখানে আপনি যদি কার্বলিক অ্যাসিড ছিটান, ঘরের মধ্যে শ্বাসকষ্টের একটা পরিবেশ সৃষ্টি হবে, একটা দম বন্ধ হওয়ার পরিবেশ সৃষ্টি হবে। সেই ক্ষেত্রে সে ভদ্রলোক পটল তোলার একটা সম্ভাবনা থাকবে। এই উপকারটা হবে যে ও তো চলে গেলে বাঁচি, চলে গেল। তৃতীয়ত হচ্ছে বাচ্চা-কাচ্চা অনেক সময় দেখা যাচ্ছে যে কার্বলিক অ্যাসিডের বোতল যদি আমরা ঘরে রাখি, সংরক্ষণ করি, সেই কোনো বাচ্চা, বাড়ির ছোট বাচ্চা যদি খেলার সামগ্রী মনে করে বা সিরাপের বোতল মনে করে খেয়ে নিল, সেক্ষেত্রে সে বাচ্চাটা মারা যেতে পারে। অথবা কোনো বাচ্চা খেলার ছলে যদি বোতলটা নাড়ানাড়ি করে এবং তার গায়ে পড়ে, সে গা পুড়ে যেতে পারে। তাহলে কার্বলিক অ্যাসিডের ভ্যালু যেহেতু 20 থেকে 30 মিনিট এবং একটা সত্যি কথা যেটা সাপের নাক নাই, সাপের কান নেই। সেই ক্ষেত্রে সাপ বুঝতেই পারবে না যে কার্বলিক অ্যাসিড আদৌ দিয়েছেন কিনা। এবার কার্বলিক অ্যাসিড আবার গায়ে আপনি ছিটিয়ে দেন বা গায়ে যদি লাগে, সেই ক্ষেত্রে সাপটা ইনজুরি হতে পারে। এইবার সেই সাপটা ইনজুরি করার অপরাধে বাড়ির মালিক জেল খাটার সম্ভাবনা প্রবল। যদি কোনো সাপ উদ্ধারকারী সেখানে পরবর্তী সাপটা উদ্ধার করতে যায় এবং সে যদি বন দপ্তরের কাছে অভিযোগ করে যে এই সাপটার গায়ে এইভাবে আঘাত করা যে বাড়ির লোক এইভাবে সাপটা, ক্ষেত্রে বাড়ির লোককে ফরেস্ট ডিপার্টমেন্টের লোকজন অ্যারেস্ট করতে পারে, জেল জরিমানা হতে পারে। তার হচ্ছে যে কার্বলিক অ্যাসিড ব্যবহার উপকার বিন্দু মাত্র নেই। তাহলে আমরা কার্বলিক অ্যাসিড ব্যবহার থেকে সম্পূর্ণ দূরে থাকবো। ফিনাইল অযথা কেরোসিন ছিটিয়ে সাপের ডিস্টার্ব করব না। এবং এই ফিনাইল এবং কার্বলিক অ্যাসিড এবং কেরোসিন ছিটানোর কারণে সাপের গায়ে পড়লে সাপটা হিংস্র হয়ে যেতে পারে, হিংস্র হয়ে আবার আমাদেরকে আঘাত করতে আসতে পারে। তাই সাপকে আমাদের প্রথম করণীয়, যদি সাপ আমাদের ঘরে ঢুকে, আমরা একটু যদি অপেক্ষা করি যে সাপ ঢুকতে যদি আমরা দেখি ঘরে, সাপের একটা সুবিধা হচ্ছে যে ওর কোনো একটা ঘরে ঢোকার সময় শরীরে একটা গন্ধ ছাড়তে ছাড়তে যায় এবং তার সেন্সারের মাধ্যমে সেই গন্ধটাকে সন্ধান করতে করতে আবার বেরিয়ে যায়। খাবার সংগ্রহ করতে আসলো, খাবার খেলো এবং একটু সময় বিশ্রাম নিল, খাবারটা হজম হওয়ার জন্য কিছুটা, এবং তারপরে ওই আগের রাস্তা দিয়ে, যে রাস্তা দিয়ে ঢুকেছে সেই রাস্তা দিয়ে বেরিয়ে যায়। আমরা যদি তাকে বের হওয়ার সুযোগটা দিই, 1-1.5 ঘন্টা আধা ঘন্টা সময় অপেক্ষা করি, তাহলে সাপটা চলে যেতে পারে। বিকল্প হচ্ছে যদি তারপরেও না যায়, তাহলে স্নেক রেস্কিউয়ার যারা আছেন, আমাদের মতো যারা আছেন, মানুষদাদের মতো যারা আছেন, তাদেরকে খবর দিলে তারা অবশ্যই আপনাদেরকে হেল্প করবে। বা বন দপ্তর তো আসেনি এই হেল্প করার জন্য, বন দপ্তরের মূলত ডিউটি, আমাদের ডিউটি না। আমরা শুধু সাপে মানুষ সংঘাত রোধ করার জন্য এবং সাপটাকে বাঁচানোর জন্য, বাড়ির মানুষটাকে বাঁচানোর জন্য আমরা সাপ উদ্ধারকারীরা যাই। তাহলে আমাদের করণীয়টা আমরা বুঝলাম। তারপর হচ্ছে গতকালে কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আগে আমি মানসদাকে কিছু বলার জন্য অনুরোধ করবো। যে মানসদা পরিচয় আমি দিচ্ছি আপনাদেরকে। মানস বন্ধু মজুমদার একজন শিক্ষাকর্মী, জলপাইগুড়ি এফডিআই ফণীন্দ্রদেব ইনস্টিটিউটের একজন শিক্ষাকর্মী। পাশাপাশি এই স্নেক রেস্কিউয়ার যে টিম আমরা আছি জলপাইগুড়িতে, আমাদের প্রত্যেকের স্যার হচ্ছেন মানসদা। মানসদাকে পেয়েছি, আমাদের স্যারকে পেয়েছি, স্যারকে কিছু বলার জন্য অনুরোধ করছি আমি। নমস্কার সকলকে। ভালো একটা অত্যন্ত ভালো উদ্যোগ, ভালো লাগছে। আমি অ্যাকচুয়ালি শিক্ষার্থী হিসেবে শুনবার জন্য চুপচাপ এখানে বসে এনজয় করছিলাম টোটাল প্রোগ্রামটা। ভালো, খুব ভালো উদ্যোগটা, খুব ভালো। অঙ্কুরবাবু আরো এগিয়ে চলুন। আমাকে কোনো প্রয়োজনে লাগলে পরে অবশ্যই আমি আছি, কোনো অসুবিধা নেই। আপনাকে যেহেতু পেয়েছি আমাদের মধ্যে, এটা আমাদের সৌভাগ্য যে স্যার কোনোদিনও ছাত্রের শিক্ষক হয় না, স্যার স্যারই থাকেন। স্যার হিসাবে আপনাকে কিছু বলার জন্য আমি অনুরোধ করছি যে আমাদের এই যে কথাগুলো বাইট হওয়ার, কালকে সাপের পরিচিতিটা সম্পূর্ণ দিয়েছি আমরা সবাইকে।
আমাদের এই অঞ্চলে যে সমস্ত সাপ দেখা যায়, এবং তার পাশাপাশি সামুদ্রিক এলাকার কিছু সাপ বা আফ্রিকার কিছু সাপ, বিভিন্ন ধরনের সাপের ছবি আয়োজক কমিটি ব্যবস্থা করেছিল। সেই ছবির উপরে সাপের পরিচিতি সবাইকে দেওয়া হয়েছে। বাইক সম্পর্কে আজকে বলা হয়েছে, কিন্তু আপনার অভিজ্ঞতা থেকে আপনি যদি কিছু বলেন যে আমাদের করণীয় এবং সাবধানতা কি অবলম্বন করা উচিত। আমি দুটো তিনটে পয়েন্ট একটু এখানে মেনশন করব, মনে হলো যেটা আমার আরেকটু অ্যাড করে দেওয়া যেতে পারে। উত্তর, এখানে যারা পার্টিসিপেন্ট আছেন তারা কি সবাই উত্তরবঙ্গ থেকেই আছেন না তার বাইরেও আছেন? না স্যার, এখানে সবাই উত্তরবঙ্গ থেকেই আছে বেশিরভাগই। যদি উত্তরবঙ্গ হয়ে থাকে তাহলে আমি বলবো ওই যে একটু আগে মহাচার বলে যে 4টি সাপকে দেখানো হচ্ছিল অঙ্কুরবাবুর তরফ থেকে, যে বিগ ফোর বলা হয় একে, এটা বিগ ফোর বলার উদ্দেশ্য হচ্ছে এটা মেডিকেলি সিগনিফিকেন্ট সাপ। বিগ ফোর যে সাপগুলো, তার মধ্যে মূলত যেগুলো রয়েছে গোখরো, কালাজ, ওদিকে চন্দ্রবোরা, আর কেউটে আমরা বাংলায় বলি, যেহেতু এর অ্যাকচুয়ালি বিগ ফোর এর মধ্যে পড়ে এর সঙ্গে আরেকটি সাপ যার বাংলা নাম ফুরসা বলা হয়। ওকে ইংরেজি ওর নামটি হচ্ছে সস্কেল ভাইপার। রাসেলস ভাইপার হচ্ছে চন্দ্রবোরা, আর সস্কেল ভাইপার হচ্ছে ফুরসা। তো ফুরসা জেনারেলি পশ্চিমবঙ্গে সেরকম ভাবে তার পপুলেশন নেই, যে কারণে পশ্চিমবঙ্গে যে এই 4টে সাপের গুরুত্বটা এখানেই, যে এই এভিএস যেটা বলা হচ্ছে সাপের কামড়ের প্রতিষেধক বা বিষের প্রতিষেধক, অ্যান্টি স্নেক ভেনাম সেরাম, এটা তৈরি করবার জন্য 4টে এই যে সাপ বলা হচ্ছে বিগ ফোর বলে বা মহাচার, তাদের বিষের একটা কম্বিনেশন একসাথে করে ওই মিশ্রণ থেকে সাপের বিষের যে প্রতিষেধক সেটা তৈরি হয়। এটা ভারতবর্ষের মতো জায়গায়, কেননা এই মিশ্রিত যে অ্যান্টিভেনামটা তাকে পলিভ্যালেন্ট অ্যান্টিভেনাম সেরাম বলা হয়। আর কিছু উন্নত দেশ আছে যেখানে নির্দিষ্ট সাপের এগেনস্টে নির্দিষ্ট সাপের বিষের প্রতিষেধক আছে, সেগুলোকে মনোভ্যালেন্ট অ্যান্টিভেনাম সেরাম বলা হয়। তো আমাদের এখানে যেহেতু গরিব দেশ, 1 নম্বর এখানে খরচ সাপেক্ষ অ্যান্টি স্নেক ভেনাম তৈরি করা, তো সেজন্য যত কম খরচে করা যায় এটা একটা যেমন দেখার দিক, পাশাপাশি সারা পৃথিবীতে সাপের কামড়ে যদি পরিসংখ্যান নেওয়া যায়, ভারতবর্ষ অন্যতম একটি দেশ যেখানে একটু আগে বলছিলেন অঙ্কুরবাবু যে সরকারিভাবে প্রায় 56,000-এর মতো, ওদিকে যদি বেসরকারি মতে যাওয়া যায় এটা 1 লাখেরও বেশি হতে পারে। তো সেক্ষেত্রে খরচ একটা ব্যাপার, পাশাপাশি আরেকটাও বিষয় আছে যে সারা ভারতবর্ষে যেখানেই সাপের কামড়ের চিকিৎসা হোক সরকারি হাসপাতালে, সেটা কিন্তু নিখরচায় বিনে পয়সায় সরকারের তরফ থেকে এই চিকিৎসাটা দেওয়া হয়, এবং চিকিৎসাটা কিন্তু খরচ সাপেক্ষ চিকিৎসা। একটা অ্যান্টি স্নেক ভেনাম সেরাম তার খরচ কিন্তু অ্যাভারেজে 450 টাকা থেকে 550 টাকার মতো পড়ে। সেখানে অঙ্কুরবাবুর কথা ধরেই বলছি যে 10 ভায়াল অ্যান্টি স্নেক ভেনাম সেরাম একবারে দেওয়া মানে কিন্তু 4,500 থেকে 5,500 টাকা ন্যূনতম প্রয়োজন। তাহলে তার সঙ্গে আরো তার বিভিন্ন চিকিৎসার সামগ্রীর দরকার এবং অন্যান্য ওষুধপত্র দরকার, সুতরাং খরচ সাপেক্ষ চিকিৎসা। অথচ সাপের কামড়ের সব থেকে মজার যে দিকটা সেটা হচ্ছে যে সাপের কামড় কিন্তু জেনারেলি আমরা যদি এরকম একটা বিভাজন করি, বড় লোকদের হয় না, অর্থাৎ ধনী ব্যক্তিদের সাপের কামড়ের চান্সেস খুব কম। একদম প্রান্তিক মানুষ, খেটে খাওয়া মানুষ, কৃষক, শ্রমিক, এই শ্রেণীটারই কিন্তু সাপের কামড় হয়ে থাকে। সেক্ষেত্রে তাদের পক্ষে চিকিৎসা করানোটা অসম্ভব হয়ে পড়ে এই ধরনের একটা খরচ সাপেক্ষ চিকিৎসা। তাই সরকারের তরফ থেকে সরকারি সব হাসপাতালে এটা কিন্তু বিনে পয়সায় এই চিকিৎসাটা করানো হয়। তো সেই জন্যই এখানে পলিভ্যালেন্ট অ্যান্টিভেনাম সেরামটা ব্যবহার হয়, এই জন্যই ওই মহাচারের গুরুত্ব। তবে আমাদের পশ্চিমবঙ্গে যেহেতু এই ফুরসা সাপটা সেরকম ভাবে দেখা যায় না, একদম বর্ডার লাইন যেগুলো ঝাড়খণ্ড বিহার বর্ডার লাইন, সেখানে কিছু কিছু পকেটে এই সাপটা পাওয়া যায়, কিন্তু কেউটেটা সেই অনুপাতে অনেক বেশি পাওয়া যায়। সেই জন্য ওই মহাচারের মধ্যে বাংলাতে কেউটেকে ইনক্লুড করা হয়েছে। তো এই একটা বিষয় আমার বলার। আর একটু ভাগ আমি বলবো যে যে ভাগটা ওই মহাচারের মধ্যে আছে তার মধ্যে কেউটে, গোখরো এবং কালাজ, এই 3টে সাপ এগুলো কিন্তু নিউরোটক্সিক বিষ বহন করে, অর্থাৎ
এই বা একে বাংলায় নার্ভ বিষ বলা যেতে পারে। এই নার্ভ বিষের যেটা ক্ষতি হতে পারে বিষক্রিয়ার ফলে তার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ব্লক হয়ে গিয়ে সেই মানুষটি মারা যেতে পারে। সেই জন্য এর যখন একটু কঠিন পরিস্থিতি হয় এই ধরনের পেশেন্টটায়, তার ভেন্টিলেটর ব্যাকআপটা প্রয়োজন। আর এর বাইরে চন্দ্রবোরা সাপ বা ফুরসা যেটা আছে, ওটা ভাইপার এক ধরনের, সস্কেল ভাইপার, এটা কিন্তু হিমোটক্সিক বিষ বহন করে। সেক্ষেত্রে রক্ত তঞ্চন বা কোয়াগুলোপ্যাথিতে একটা সমস্যা তৈরি হয় ওখানে, যে রক্ত জমাট বাঁধে না, যেখান সেখান থেকে যে কোনো ভাবে ব্লিডিং হতে পারে এবং তার থেকে রেনাল ফেলিয়ার হয়ে একটা মানুষ মারা যেতে পারে, অর্থাৎ কিডনিতে সমস্যা তৈরি হতে পারে। সেক্ষেত্রে ওই পেশেন্টটার জন্য ডায়ালিসিস প্রয়োজন, যখন পেশেন্টটি একটু সিরিয়াস কন্ডিশনে যাবে। তো সবসময় আমরা যখন কোনো স্নেক বাইটের পেশেন্টকে হাসপাতালমুখী করব, তখন এটা আমাদের মাথায় রাখতে হবে যে যদি কন্ডিশন সিরিয়াস দিকে যায়, তাহলে আমরা যেন এই নার্ভ বিষের পেশেন্ট মানে গোখরো বা কালাজ বা কিউটের কামড়ের যদি রোগী হয়ে থাকে, তাহলে আর যেখানে যাচ্ছে সেখানে যেন ভেন্টিলেশন ব্যাকআপের একটা ব্যবস্থাপনা যদি থাকে সেটা ভালো, যদি সিরিয়াস কন্ডিশনে যায়। আর যদি সময় থাকতে পৌঁছই, তাহলে আমরা কিন্তু প্রাইমারি হেলথ সেন্টার থেকেই এই প্রসেসটা শুরু করতে পারি। একদম কাছের সরকারি প্রাইমারি হেলথ সেন্টার যেখানে বেড রয়েছে, সেইখানেই সবার আগে যাওয়া প্রয়োজন। আমরা অনেক সময় ভুল করি, আমরা বড় হাসপাতালের খোঁজে দৌড়ই, তাতেও সময় নষ্ট হয়। কিন্তু মাথায় রাখবেন, সরকারিভাবে কিন্তু যেই হাসপাতালটা আমার ঘরের কাছে যেখানে বেডের ব্যবস্থা আছে, সেই হাসপাতালে কিন্তু এভিএস যথেষ্ট পরিমাণে আছে এবং ওখানে চিকিৎসা হওয়া সম্ভব। হাসপাতাল বা ডাক্তারবাবুরা তারা নির্ধারণ করবেন এই পেশেন্টটিকে আমরা কি কতদূর চিকিৎসা দেব, এবং এর থেকে আরো বেশি প্রয়োজন হলে পরে তারাই রেফার করবেন তাদের উপরের আরো একটু ভালো কোনো যে হাসপাতালগুলো আছে সেখানে, প্রয়োজনে ব্লক হাসপাতালে বা জেলা হাসপাতালে বা মেডিকেল কলেজে। সুতরাং আমরা সবসময় চেষ্টা করব সরকারি হাসপাতাল 1 নম্বর এবং একদম ঘরের কাছে। এই একটা বিষয়। আরেকটা বিষয় আমার একটু ছোট্ট সংযুক্ত করার আছে, যেটা অঙ্কুর বাবু বলছিলেন রুল অফ 100, এর আমি শুধু লাইনটা বলে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে রুল অফ 100 এ বলা হচ্ছে 100 মিনিটের ভেতর 100 ml অ্যান্টি স্নেক ভেনাম সেরাম বা প্রতিষেধক একটি মানুষের শরীরে যদি অ্যাডমিনিস্টার করে দেওয়া যায় বা সেটা চালিয়ে দেওয়া যায়, তাহলে সেই মানুষটি 100% বাঁচবে। এটা কিন্তু ট্যাগলাইনটা। সুতরাং মাথায় রাখতে হবে এই এভিএসটা একটা মানুষের শরীরে ওই অ্যাডমিনিস্টার করতে 1 ঘন্টা সময় লাগে। ওই 10 ভাইল একটা এভিএস একটা স্যালাইনের মাধ্যমে দেওয়া হয়। তাহলে আমি যদি 100 মিনিট থেকে 1 ঘন্টা বা 60 মিনিটকে বাদ দিই, তাহলে হাতে থাকে 40 মিনিট, অর্থাৎ কামড়ের থেকে 40 মিনিটের ভেতরে আমার যদি এই সরকারি হাসপাতালে পৌঁছে তার চিকিৎসাটা শুরু হয়, এই মানুষটি কিন্তু 100% বাঁচার সম্ভাবনা আছে। ঠিক আছে? এবং এক্ষেত্রে এই নার্ভ বিষের যে সাপ আছে তার মধ্যে কিউটে এবং গোখরোর ক্ষেত্রে আরো দুটো ইনজেকশন আছে, একটার নাম নিওস্টিগমিন, একটার নাম অ্যাট্রোপিন। এই অ্যান ইনজেকশন এটাও কিন্তু ম্যাজিকের মতো কাজ করে, আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে কিন্তু পেশেন্টকে একদম কমপ্লিট রিকভারি করে দিতে পারে। আবার এটা না দেওয়ার ফলটা কিন্তু আবার মারাত্মক হতে পারে, এখান থেকে ক্ষতি হতে পারে, মৃত্যু পর্যন্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়। সেই জন্য এছাড়া আরেকটা বিষয় আছে, অনেক সময় যেহেতু ফরেন বডি বিষটা শরীরে ঢুকলে পরে তার থেকে একটা ক্ষতি হওয়ার থাকে, অ্যাডভার্স রিয়াকশন হয়, সেই জন্য অ্যাড্রিনালিন ইনজেকশন বলে আরেকটি ইনজেকশন আছে, সেটাও ইভিএস শুরুর আগে দেওয়া হয়ে থাকে। এগুলো ডাক্তারবাবুরাই ওনারা নির্ধারণ করবেন এবং সেই প্রোটোকল মেনেই তারা করবেন, তারা যথেষ্ট সুশিক্ষিত এই ব্যাপারে। তার জন্য বন্দোবস্ত আমাদের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে নেওয়া আছে। সুতরাং এই জিনিসটাকে, এই সাপোর্ট সিস্টেমটাকে মাথায় রাখা, ডাক্তারবাবুকে তার চিকিৎসাটা তার মতো করে করতে দেওয়া, এটা আমাদের প্রত্যেকের লক্ষ্য রাখা উচিত। আর হচ্ছে আরেকটি লাইন বলবো, সেটা হচ্ছে যে ফার্স্ট এইডে একটা শব্দ আমরা ব্যবহার করি, একটা লাইন, তাকে বলা হয় ডু ইট রাইট, অর্থাৎ সঠিকটি করো। এই রাইট শব্দটি যে আছে ইংরেজি, এই রাইটের RIGHT এর মধ্যে কিন্তু ওর পুরো
ফার্স্টেই সেই বিষয়টা নির্ধারিত আছে বা নির্দিষ্ট করা আছে। কিরকম? ওই রাইটের আর হচ্ছে রিঅ্যাসিওরেন্স বা রিঅ্যাসিওরিং দ্য ভিকটিম, যেটা অঙ্কুরবাবু বলছিলেন, তাকে মনোবল যোগানো। অধিকাংশ সময় যার এই ধরনের ঘটনাটি ঘটেছে তার পরিবার বা তার পরিজনেরা তার সঙ্গে এমন কিছু ব্যবহার করেন যাতে সেই মানুষটির ভেতরে মনোবল ভাঙতে শুরু করে। তাকে আমরা প্রায় নেয়ের ঘরে রেখে দিই। অধিকাংশ সময় শোনা যায়, ইস সেই ছেলেটি কি ভালো ছিল, আমরা তাকে 5 টেন্সে টেনে দিই সাপের কামড়ের ক্ষেত্রে। এগুলোর থেকে বিরত থাকা, সেই ধরনের উইক মানুষদেরকে সেখান থেকে সরিয়ে দিয়ে তার মনোবলটা জোগানো খুব জরুরি, কেননা তার ব্লাড সার্কুলেশনটা তাতে কম হবে, এবং যত ব্লাড সার্কুলেশন কম হবে তাকে আমরা চিকিৎসা করার জায়গাতে তত তাড়াতাড়ি নিয়ে গিয়ে তার চিকিৎসার ব্যবস্থাটা করতে পারবো। আর ব্লাড সার্কুলেশন বেশি হলে পরে ওই বিষটা তার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে তাড়াতাড়ি পৌঁছবে, তার রিয়াকশন বেশি হবে এবং তার মৃত্যুর সম্ভাবনা বেড়ে যেতে থাকবে। এটা একটা। 2 হচ্ছে আই ফর ইমোবিলাইজেশন। যেই অঙ্গে কামড়েছে সেই অঙ্গটাকে এবং পারলে সেই মানুষটির নড়াচড়া যতটা সম্ভব বন্ধ করে দেওয়া, তার শরীরের ওই অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়া না করিয়ে তাকে এক জায়গায় থেকে আরেক জায়গায় স্থানান্তরিত করা, তাতে তার মধ্যে ব্লাড সার্কুলেশন কম হবে। আর ব্লাড সার্কুলেশন কম হলে আমরা আবার চিকিৎসা করাবার মতো টাইম বা সুযোগ বা সময় আমরা পাবো। তারপরে যেটা, সেটা হচ্ছে G8, সেটা গো টু হসপিটাল, বা আমরা বলতে পারি গো টু গভর্নমেন্ট হসপিটাল। অবশ্যই গভর্নমেন্ট হাসপাতালে যাবেন, কেননা যেহেতু বলছিলাম যে এভিএস ফ্রি অফ কস্ট চিকিৎসা হিসেবে দেওয়া হয়ে থাকে মানুষকে, সেজন্য সরকারের তরফ থেকে, সেজন্য প্রাইভেট হসপিটালে কিন্তু এভিএস এর সাপ্লাই ম্যানেজমেন্টটা সেভাবে আপনারা পাবেন না, অর্থ দিয়েও কিন্তু পাওয়া যাবে না, কেননা ওটা সেন্ট্রাল সিস্টেম মাধ্যমেই ওটা ডিস্ট্রিবিউট হয় সরকারের তরফ থেকে সব হাসপাতালগুলো। তো এটা সেই জন্যই গভর্নমেন্ট হাসপাতালে যাওয়া। আর তারপরে টিটা হচ্ছে টেল দ্য ডক্টর। এটাও খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই যে অঙ্কুর বাবু বলছিলেন যে কামড় নিয়ে আমরা অনেক কিছু ভাবি, সাপটাকে ধরে নিয়ে যেতে চাই, বা তার একটা ধারণা আমরা ডাক্তারবাবুকে দিতে চেষ্টা করি। ডাক্তারবাবুরা কিন্তু বেসিক্যালি সিমটমের ভিত্তিতে চিকিৎসা করেন। ডাক্তারবাবু যতই আমরা যাই বলি, তারা কিন্তু ওই মানুষটির শরীরে বিষক্রিয়ার লক্ষণ দেখা যাচ্ছে কিনা তার ভিত্তিতে চিকিৎসাটা করবেন। আমি সাপ দেখালেই যে হবে ব্যাপারটা এমন নয়, তাকে তার আগে ওটা নিশ্চিত করতে হবে তার শরীরে বিষক্রিয়া আছে, তবেই কিনা তারা এভিএস দেবেন। না হলে নন ভেনোমাস সাপের জন্য যে চিকিৎসা আছে সেটা চলবে, কিন্তু এসওএস হিসেবে তার এই ভেনোমাস চিকিৎসার কথাটা উল্লেখ করা থাকবে যদি সেরকম কোনো বিষক্রিয়ার লক্ষণ দেখা যায়, যাতে সাথে সাথে তার সেই ধরনের চিকিৎসা হতে পারে। তো এই জায়গাটায় দাঁড়িয়ে ওই ডাক্তারবাবুরা ওনারা কিন্তু এই বিষয়টা মাথায় রাখেন। আমাদের এর মধ্যে একদম মাথা বিশেষ কিছু বলাবার নেই, তাই একটা জিনিস শুধু মাথায় রাখবেন, ওই সিমটমটা তাড়াতাড়ি যাতে ডাক্তারবাবু বুঝতে পারেন, সেক্ষেত্রে কামড়ের পর মুহূর্ত থেকে আপনারা হাসপাতালে গিয়ে ডাক্তারবাবুর সামনে পৌঁছে তাকে বিবরণ দেওয়ার জন্য ওই মাঝের সময়টাতে তার মধ্যে কি কি অপ্রীতিকর লক্ষণ নজর হয়েছে, যেটা স্বাভাবিকের বাইরে, ধরুন সে হয়তো বমি করেছে 2 বার, হয়তো তার কথা জড়িয়ে গেছে, তার একটু ঝিমুনি পেয়েছে, তার হয়তো টয়লেট হয়ে গেছে, এইরকম ধরনের সময় ধরে ধরে যদি ওগুলো আপনারা একটু উল্লেখ নিজেরা রাখেন এবং তাকে ওই ডাক্তারবাবুকে ওই সময় আমরা রিপোর্ট করতে পারেন, ওর মাঝখানেই স্নেক বাইটের যদি কোনো সিমটম থাকে সেগুলো কিন্তু ওর মধ্যে থেকে ডাক্তারবাবু বুঝে যাবেন এবং চিকিৎসাটা তৎক্ষণাৎ উনি শুরু করতে পারবেন নির্দিষ্ট তার যে গতিপথ আছে সেটা ধরে। তো মোটামুটি এইটুকুই আমার বলবার ছিল অঙ্কুর বাবু, যেটুকু মনে হয়েছে অ্যাডিশন হিসেবে দেবার। এরপরে যদি আরো কিছু মনে হয়, আমি আছি, আমি খুব শুনতে আমার খুব ভালো লাগছে যে এখানে অনেকেই রয়েছে, ভালো লাগছে এরকম উদ্যোগ। আমি যারা আজকে আমাদের কর্মকর্তারা রয়েছেন এই ধরনের উদ্যোগের, আমি বলবো পারলে বারবার এটাকে নিয়ে আসুন, কেননা 2030 সালের মধ্যে স্নেক বাইটের এই মৃত্যু যেটা আমাদের ভারতবর্ষে হচ্ছে, এটাকে কিন্তু শূন্যতে নামিয়ে আনা সম্ভব। এবং তার আমাদের কাছে নিদর্শন আছে, ক্যানিং এর মতো দক্ষিণ 24 পরগনার একটি হাসপাতাল, যেখানে সারা বছরে সব থেকে বেশি সাপের কামড়ের চিকিৎসা করা হলেও একটি মানুষেরও মৃত্যু হয় না, এই প্রমাণ তারা দিয়েছেন বারবার বছরের পর বছর। সেজন্যই বলছি যে এটা সম্ভব, শুধু অ্যাওয়ারনেসটাই মূল চাবিকাঠি। আমরা যত ভালো এই বিষয়টাকে
নিয়ে জানবো, যত বেশি এগুলো নিয়ে চর্চা করব, আমাদের এই মৃত্যুর হার কিন্তু কমিয়ে আনা সম্ভব হবে। অঙ্কুর বাবুকে আবার সাধুবাদ এই জন্য যে মানুষকে আরো বেশি এরকম সচেতন করে তুলুন। আপনারা আরো বেশি করে মানুষের এই এটা আসুন, যাতে আমাদের এই যে টার্গেটটা 2030-এর মধ্যে এটাকে শূন্যতে না দিয়ে না, এটা যেন সার্থক হয়। ধন্যবাদ। আমার স্যার মানস বন্ধু মজুমদার স্যারকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য, বলার জন্য। এবং মানুষদাকে আমি মানুষদার জ্ঞাতার্থে মানুষদার সাথে পরামর্শ ছাড়াই আমরা কিছু সিদ্ধান্ত নিয়েছি। এই MFSS যে সংস্থাটা, যাদের উদ্যোগে এই অ্যাওয়ারনেস ক্যাম্পটা চলছে, তাদের সাথে আমাদের একটা কথা হয়েছে যে প্রতি শনিবার 1:30টার পরে জলপাইগুড়ি সার্কেলে এবং রবিবার দিনের যে কোনো সময় অন্যান্য বেল্ট মানে জলপাইগুড়ি শহর, শহরতলি বাদ দিয়ে বাকি এলাকাগুলোতে আমরা সরাসরি হাই স্কুল এবং কলেজগুলোতে যৌথ উদ্যোগে, মানে আপনার যে সংস্থা আছে তিস্তা আর আমাদের যে সংস্থা আছে গ্রিন জলপাইগুড়ি এবং MFSS, তিনটা সংস্থা যৌথ উদ্যোগে আমরা বিভিন্ন জায়গায় অ্যাওয়ারনেস ক্যাম্প করতে যাব, বিভিন্ন কলেজ এবং বিভিন্ন হাই স্কুলগুলোতে, যাতে আমরা এটা একদম প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিতে পারি প্রত্যেকের ঘরে ঘরে। আর মানুষদার কথার সাথে আমি আরেকটু সংযোগ করছি, যে সেটা হচ্ছে যে আমার কথার সময় বলার সময় আমি কেন একবারও বলিনি বেসরকারি নার্সিংহোমে যাওয়ার। দেখুন, ABS নেওয়ার ক্ষেত্রে 10টা ABS 10 ভাইয়াল ABS এর কথা বলা থাকে, কিন্তু কখনো কখনো কারো কারো ক্ষেত্রে অনেক বেশি লাগে। যেমন আমার ক্ষেত্রে 14টা লেগেছিল যখন গোকরো সাহেবের সবল খেয়েছিলাম, বা আমাদের জলপাইগুড়ির আরেকজন সর্পপ্রেমী বা আমাদের স্নেক রেস্কুয়ার সবল খাওয়ার পর তাকে 22টা ভাইয়াল দিতে হয়েছিল। তো সেই ক্ষেত্রে এই নার্সিংহোমে গেলে নার্সিংহোমের বেড ভাড়া, তাদের বিভিন্ন রকম চার্জ এবং ABS এর দাম, স্লাইনের দাম, অন্যান্য ইনজেকশনের দাম সব মিলিয়ে যে খরচাটা, সেই খরচাটা বহন করা সম্ভব নয়। মানুষদা যে কথাটা বলে গেছিলেন যে বড় লোকের ঘরে মানুষ খুব কম স্নেক বাইটের শিকার হয় এবং গরিব মানুষ বলতে কৃষক শ্রেণী, মৎস্যজীবী শ্রেণী মানুষগুলো বা গরিব শ্রেণী যারা খড়ির মাচা বাড়িতে থাকে, খড়ি রাখা সংরক্ষণ করে, বা একদম প্রান্তিক লেভেলের মানুষ যাদের বাড়িতে ইচ্ছে করলেই তারা বড় ঘর নেই, ফাঁকা ঘর রাখতে পারে না, তাদের ক্ষেত্রে ওইসব জায়গায় ইঁদুর এবং ব্যাঙের বসতি বা সাপের এই খাদ্যগুলোর বসতি থাকার কারণে সাপ আসে এবং তাদের সাথে মানুষের সাথে সংঘাতটা বেশি হয়। তো এই গরিব মানুষগুলো যদি নার্সিংহোমে চিকিৎসা করতে যায়, বেসরকারি হাসপাতালে চিকিৎসা করতে যায়, সেই ক্ষেত্রে তাদের দ্বারা এই ব্যয়বহুল খরচা সামলানো সম্ভব হবে না। তাছাড়া অনেক সময় দেখা যায় নার্সিংহোম কর্তৃপক্ষ ইচ্ছা করে অনেক সময় যে মানুষরা যেটা বলছিল ভেন্টিলেশন দরকার না, সময় বেসরকারি হাসপাতাল ভেন্টিলেশন দিয়ে চার্জ তুলতে থাকে। সেই ক্ষেত্রে আমরা প্রথম থেকে, যার কারণে আমি কালকে এই ব্যাপারে বলার সময় একবারও বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোমের কথা বলিনি, বারবারই বলে গেছিলাম সরকারি হাসপাতাল এবং যেখানে 24 ঘন্টা ডাক্তার থাকে। তো এটা কারণ গতকালকে যে প্রশ্নগুলো এসেছিল বা আজকে সারাদিনে যে প্রশ্নগুলো এসেছিল আমাদের কাছে, এই পর্যন্ত 9টা প্রশ্ন এসছে। গতকালকে একজন প্রশ্ন করেছিলেন, বর্তমানেও মানুষের মধ্যে ভয় কাজ করে থাকে, বিশেষত গ্রামগঞ্জে, তারা সাপ দেখলেই মেরে ফেলে। সরকারের পক্ষ থেকে সেরকম সচেতনতা শিবির গ্রাম এলাকায় দেখা যায় না, তাই তাদের মধ্যে এখনো ভয়ভীতি রয়েছে। এই বিষয়ে আমাদের করণীয় কি? আমাদের করণীয় একটাই, সেটা হচ্ছে যে আমরা যত বেশি প্রচার করতে পারবো, সাপ সম্পর্কে মানুষের মনে ভীতি দূর করতে পারবো, তত তাড়াতাড়ি মানুষের মধ্যে সাপের ভয় কাটবে এবং সাপ মারলে যে নিজেদের ক্ষতি, সেটা সেই মানুষগুলোকে যদি আমরা বোঝাতে সক্ষম হই, তাহলে অবশ্যই সেই মানুষগুলো সাথে সাপের সাথে সংঘাতটা কম হবে এবং সাপ দেখলে তারা ভয় না পেয়ে, না মেরে সাপকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবে। এবং বিশেষ করে গ্রামগঞ্জে যেমন আমরা একটা MFSS এর সাথে যে চুক্তিটা গ্রিন জলপাইগুড়ি করেছে তিস্তাকে সাথে নিয়ে করার কথা, যে আমরা বিভিন্ন কলেজে, বিভিন্ন হাই স্কুলে অ্যাওয়ারনেস ক্যাম্প করব, তার পাশাপাশি যদি আমরা বিভিন্ন গ্রামে, প্রান্তিক গ্রামগুলোতে এবং চা বলয়গুলোতে যদি আমরা এই ধরনের সচেতনতা শিবির করতে পারি, তাহলে হয়তো আমাদের মধ্যে এই সমস্যাটা থাকবে না এবং আমাদের করণীয় কাজটা আমরা নিজেরা করে দিয়ে তাদেরকে উৎসাহিত করতে পারবো, তাদেরকে সচেতন করতে পারবো এবং সাপ মানুষের সংঘাত রোধ করতে পারবো এবং সাপ মেরে ফেলা থেকে রোধ করতে পারবো। দ্বিতীয় আরেকটা প্রশ্ন আসছে যে বিষাক্ত সাপ ও নির্বিষ সাপ কামড়ালে বোঝার উপায় কি ও কেমন বৈশিষ্ট্য দেখা যায়? একটু আগে এই ব্যাপারে বিস্তারিত বলেছি, নতুন করে আর বলে সময় নষ্ট করবো না আমরা। যার কারণে উত্তরটা একটু আগে আমাদের কথার মধ্যে আপনারা পেয়ে গেছেন। 3 নম্বর একটা প্রশ্ন হচ্ছে, বিশেষত হিন্দি বাংলা সিনেমা ও সিরিয়ালে সাপ সম্পর্কে এমন ভাবে অলৌকিক কিছু বিষয় তুলে ধরছে ও প্রচার হয়েছে যে এখনো সাপ নিয়ে কুসংস্কার কাজ করছে। যেমন সাপের মনে ইচ্ছাধারী নাগনাগিন, সাপকে আঘাত করলে সে কি আদৌ আবার বদলা নিতে পারে? দেখুন, সিনেমায় কি না হয়, যে দেখা যায় যে সিনেমায় একটা নায়ক ভিলেনের সাথে যুদ্ধ করতে গেছেন, 20টা ভিলেন আছেন,
গুন্ডা বাহিনী আছে, তাদের সাথে একজন নায়ক একদম মানে মাইরে টাইরে একদম একাকার করে দিচ্ছেন। আবার ভিলেনরা যখন গুলি করতেছেন সেক্ষেত্রে একটা গুলিও হিরোর গায়ে লাগে না। তো এইটা সিনেমায় সম্ভব। সাপের মণি বলতে কিচ্ছু হয় না। ইচ্ছাধারী নাগ-নাগিন বলতে পৃথিবীতে এখন অব্দি কিছু পাওয়া যায়নি। সেটা সিনেমায় পাওয়া যায়, গল্প কাহিনীতে পাওয়া যায়। কিন্তু বাস্তবে আমরা যেটা জানি যে সাপের মণি বা ইচ্ছাধারী নাগ-নাগিন বলতে কোনো শব্দ নেই, কোনো কিছু নেই। তৃতীয়ত হচ্ছে যে সাপকে আঘাত করলে সে কি আদৌ আবার মনে রাখতে পারে? দেখুন, সাপের মাথার মধ্যে এমন কোনো মগজ নাই যে সাপ মনে রাখতে পারবে। এবং একটা মানুষ বলতো আগের দিনে যে সাপকে যদি একবার আঘাত করা 20 বছর পরও সে প্রতিশোধ নেয়। গ্রাম বাংলায় এখনো প্রবাদ প্রবচন আছে। তো এই জায়গাটা আমরা এটাই বলবো যে সেটা হচ্ছে সাপ, বেশিরভাগ সাপই কিন্তু আমাদের 12 থেকে 20 বছরের মধ্যেই মারা যায়। 20 বছর বেশি বাঁচতেই পারে না। বেশিরভাগ দেখা যায় যে 15-16 বছর বয়সেই সাপ মারা যায়। ওই আফ্রিকা মহাদেশের এবং অ্যামাজন জঙ্গলে কিছু সাপ হয়তো 30-35 বছর বাঁচে। কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে যে সমস্ত সাপ আছে, তার বেশিরভাগ সাপই 15-16 বছর বয়সে মারা যায়। তো সেই ক্ষেত্রে 20 বছর পরে বদলা নেওয়ার ব্যাপার নেই। আর সাপের মাথার মধ্যে অতটা ব্রেন নেই মানুষের মতো যে সাপ বদলা নিতে পারবে। তার মনেই থাকবে না একটু পরেই। আরেকটা প্রশ্ন আছে, দক্ষিণ ভারতে কিছু জাতি রীতিমতো সাপ মারলে প্রায়শ্চিত্ত পর্যন্ত করতে হয়। হ্যাঁ, এই ক্ষেত্রে একটুকু বলবো যে সেই দক্ষিণ ভারতের মানুষগুলোর মধ্যে হয়তো সাপ সম্পর্কে সচেতনতা তৈরি হয়েছে এবং তারা সাপকে বাঁচিয়ে রাখার যে প্রবণতা এবং সাপ বাঁচলে মানুষ বাঁচবে, এই প্রবণতাটা তাদের মধ্যে চালু হয়ে গেছে, যার কারণে তারা প্রায়শ্চিত্ত করে। এটাকে অবশ্যই সাধুবাদ জানাবো। একজন বলছেন যে 4 নাম্বার প্রশ্ন ছিল হচ্ছে সাপ নিয়ে আবার বংশ পরম্পরা ভারতবর্ষে দেখা যায়, যেমন নাগবংশ বা নাগবংশী, এদের শত্রু আবার গরুবংশী, এরকম ভাবধারা দেখা যায়, যার থেকে বোঝা যায় সাপ ও মানুষের সম্পর্ক সুনিবিড়। এরকম বংশতালিকা হওয়ার কারণ কি? দেখুন, সাপুরে সম্প্রদায় নামে একটা সম্প্রদায় ছিল একটা সময়, যারা সাপ নিয়ে কাজ করতো, সাপে খেলা দেখাতো বা সাপটাই তাদের পেশা। তো সেই মানুষগুলোর মধ্যে এই নাগবংশ বা অন্য কিছু হতে পারে। কিন্তু বাস্তবে যদি আমরা বলি, সেটা হচ্ছে ছোট নাগপুরের নাগবংশীরা, যারা খোকরো সর্দার হিসেবেও পরিচিত, একটি ভারতীয় রাজবংশী বংশ ছিল, যারা মধ্যযুগ ও আধুনিক যুগে ছোট নাগপুরে মালভূমি অঞ্চলের বা আধুনিক ঝাড়খণ্ড মানে বর্তমান ঝাড়খণ্ড রাজ্যের অংশ শাসন করছিল। ফণী মুকুট রায় রাজবংশের প্রথম রাজা হিসেবে ছিলেন। আহ, নিজেকে পৌরাণিক নাগা পুন্ডিকা নাগের পুত্র বলে দাবি করছিলেন। লাল চিন্তামণি শরৎনাথ সাহেদেরও রাজবংশের শেষ শাসক রাজা ছিলেন, যতক্ষণ না স্টেটটি ভারত প্রজাতন্ত্রের সাথে একত্রীভূত হয়। অতএব আলাদা করে সাপের সাথে সম্পর্কিত নাগবংশী বা নাগবংশ নামে কোনো কিছু আমরা এখনো জানি না, আমাদের কাছে নলেজে নেই। কিন্তু বাস্তবটা হচ্ছে যে এই একটা বংশ ছিল একটা সময় বর্তমান ঝাড়খণ্ড রাজ্যে, যারা নিজেদেরকে এই সাপদের বংশ মানে নাগাবন্দিকা নাগের পুত্র বলে দাবি করতেন। তো সেই ক্ষেত্রে তার কোনো এই মুহূর্তে মানে তাদের সাথে সাপের সাথে বা সাপের এই নাগবংশ বা নাগিনী বংশের সাথে কোনো সম্পর্ক নেই বলে আমরা মনে করি। তথাপি যদি আমরা এখানে আরেকটা কথা যেটা বলছে, যার থেকে বোঝা যায় সাপ ও মানুষের সম্পর্ক সুনিবিড়, এটা যদি আমরা ধরে নিয়ে চলি, তাহলে অবশ্যই এটা ভালো লক্ষণ যে আমাদের মধ্যে সচেতনতা সৃষ্টি হচ্ছে। আরেকজন প্রশ্ন করেছেন, কালনাগিনী সাপ স্বল্প বিষধর ও খুব সুন্দর একটা সাপ, কিন্তু এর নাম এত ভয়ানক যে চরম ভয় কাজ করে, এর নাম এমন কেন? এখানে বলে রাখি আমি, সেটা হচ্ছে যে কালনাগিনী সাপ কিন্তু আসলে কালনাগিনী নাম না। কালনাগিনী সাপের কিছু নাম আছে, সেটা হচ্ছে উড়ন্ত সাপ বা উড়াল মহারাজ সাপ, সুন্দরী সাপ, কাল সাপ বা কাল নাগ বলে ডাকা হয়। এদের আরেকটা জিনিস বলা যেতে পারে যে এদের উরুক্কু সাপও বলে অনেক জায়গায়। এবার কালনাগিনী সাপটা নাম হয়েছে, এবার নাগিনের সাথে এর কোনো সম্পর্ক নাই আমরা বলতে পারি। কারণ হচ্ছে নাগিন বা নাগ আলাদা করে যে বলা যায়, যেমন প্রাণীবিদরা বলেছেন নাগ-নাগিনী বলে পৃথক কোনো সাপ নেই। যেমন যে কোনো কোবরা গোত্রীয় সাপকে সাধারণত চলতি কথায় নাগ বলা হয়। কোবরা গোত্রীয় সাপের সঙ্গে কালনাগিনীর কোনো সম্পর্ক নেই। দুটি ভিন্ন গোত্রীয় সাপ, তাই নাগ এবং নাগিনীর গল্প এক্ষেত্রে খাটে না। এই কালনাগিনী সাপটার ওই যে বাকি নামগুলো বললাম, সেই নামগুলোই অরিজিনাল নাম। কারণ এই কালনাগিনী সাপটা যদিও উঠতে পারে না সাপ, কালনাগিনী সাপ উঠতে পারে না, কালনাগিনী সাপ লাফ দিয়ে খাবার সংগ্রহ করার জন্য উঁচু ডাল থেকে নিচু ডালের দিকে লাফ দিয়ে যেতে পারে এবং সে খুব তত্তরিয়ে গাছে উঠতে পারে। কিন্তু এর সাথে নাগ বা নাগিনের কোনো সম্পর্ক নেই। আহ, এবং এই কালনাগিনী নামটা এসেছিল বেহুলা লক্ষীন্দরের গল্প থেকে, আমার যতটুকু ধারণা, আমার যতটুকু জানা। তো সেই ক্ষেত্রে এর সাথে ওই সম্পর্কটা নেই।
এবার 6 নম্বর প্রশ্ন ছিল, সাপ যদি মাথায় বা ঘাড়ে কামড় দেয় তবে কোথায় বাঁধন দিবে আর কি, ঘরে যাতে সাপ না ঢুকে তার জন্য কি করণীয়? এটা খুব ভালো একটা প্রশ্ন। দেখুন, আমাদের মধ্যে এখন একটা ভুল ধারণা আছে যে সাপে কামড় দিলে বাঁধ দিতে হয়। এই ধারণা থেকে এমনও দেখা গেছে যে সাপে স্নেক বাইটের মানুষটা, সেই রোগীটা বেঁচে গেছেন। হয়তো একটা স্নেক বাইট হয়েছে পায়ে, কিন্তু পায়ের স্নেক বাইট হওয়ার পর হাসপাতালে নিয়ে গেছেন, তার চিকিৎসা শেষে সে বেঁচে গেছেন। কিন্তু এমনও দেখা গেছে যে বান দেওয়ার কারণে, অত্যাধিক কষিয়ে বান দেওয়ার কারণে সেই মানুষটার পাটা কেটে ফেলে দিতে হয়েছে। তার কারণ হচ্ছে, আমাদের রক্ত চলাচল যদি কোনো একটা জায়গায় বন্ধ হয়ে যায়, মানে এত শক্তভাবে যদি বাঁধ দেওয়া হয় এবং সেখানে যদি রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, এবং সেই জায়গাটা অটোমেটিক অবশ হয়ে প্যারালাইসিস হয়ে আস্তে আস্তে সেটা অসাড় হয়ে যেতে পারে এবং একটা সময় সেটা কাজ করা বন্ধ করে দিতে পারে। আবার অত্যাধিক কষিয়ে বাঁধ দেওয়ার কারণে সেখানে ঘা থেকে মানে কেটে যেতে পারে, ঘা হতে পারে এবং সেখান থেকে ইনফেকশন হয়ে ক্যান্সারের রূপ নিতে পারে। যার কারণে বাঁধ দেওয়াটা যে প্রচলন, মানে আমাদের স্যার এখানে এই প্রসঙ্গে বললে বেশি ভালো হবে, আমি যতটুকু বলার চেষ্টা করছি। স্যার একটু শুনে নেবেন ভালো করে, কোথাও ভুল বলছি কিনা। বান দেওয়ার একটা পদ্ধতি আছে। যদিও আমরা বলি যে বান দেওয়ার জন্য সময় নষ্ট না করে সরাসরি হাসপাতাল নিয়ে যাওয়ার জন্য, ধরে নিন যে এইটা পায়ের পাতা বা হাতের এই তালুতে এখানে সাপটা কামড় দিয়েছে, সেই ক্ষেত্রে আমরা একটা লাঠি বা একটা কোনো শক্ত বাতা জাতীয় কিছু নিয়ে, 1 মিনিট আমি একটু সময় চেয়ে নিচ্ছি। হ্যাঁ দাদা, আপনি কাগজপত্র রেডি করতে থাকেন, আমি আসতেছি। হ্যাঁ দিদি, কাগজপত্র রেডি করতে থাকেন, আমি আসতেছি। সেক্ষেত্রে একটা লাঠি জাতীয় বা শক্ত কিছু দিয়ে যদি আমরা এইভাবে, মানে একদম ধরে নিন যে এখান থেকে এই পর্যন্ত, যেটা আমি একটা কলম দিয়ে দেখাচ্ছি, এইখান থেকে এই পর্যন্ত নেওয়া যায় এবং সেখানে বাঁধন দেওয়া যায়। এবার বাঁধন দেওয়ার ক্ষেত্রে যদি আমার স্নেক বাইটটা এখানে হয়, আমাকে লক্ষ্য রাখতে হবে যে এই জায়গাটায় 2টো বা 3টে আঙ্গুল ঢুকিয়ে দেখতে হবে যে জায়গাটা ঢিলা আছে কিনা, টাইট করে যেন বাঁধা না হয়, ঢিলা করে বাঁধা হয়। কারণ ওই যে বললাম যে বিষাক্ত সাপে যদি কামড় দেয়, গোখরো জাতীয় কোনো সাপে কামড় দেয়, তাহলে সেই জায়গাটা ফুলতে থাকবে অত্যাধিক, এবং এই ফুলার কারণে এই লাঠি দিয়ে বাঁধার সময় বা কিছুটা বাতা জাতীয় কিছু দিয়ে বাঁধার সময় সেটা যেহেতু চাপ না পড়ে এবং মানে রক্ত চলাচল বন্ধ না হয়ে যায়, যার কারণে 2-3টে আঙ্গুল ঢুকিয়ে দেখতে হবে যে ঢিলা আছে কিনা বানটা। এখানে একটা ধরুন বান, এখানে একটা বান যদি দিই আমরা, এখানে একটা যদি বাদ দিই, এটা কেন, আমাদের যদি কোথাও সাপে স্নেক বাইট হয়, সেই বাইটের জায়গাটা যদি আমরা বারবার নাড়ানাড়ি করি, নাড়াচাড়া করি, তাহলে সেই ক্ষেত্রে সেখানে রক্ত চলাচলটা অত্যাধিক হয়ে যাবে। এই রক্ত চলাচল অত্যাধিক হলে সাপের এই যে বিষটা যেখানে বাইট করলো, সেই বিষটা সারা শরীরে খুব দ্রুত ছড়াতে পারে। আর যত মুভমেন্ট কম হবে, নাড়াচাড়া কম হবে, তত বিষটা স্লো গতিতে ছড়াতে থাকবে। তাহলে আমার যত দ্রুত শরীরে ছড়িয়ে পড়বে, তত বেশি বিষক্রিয়ার সৃষ্টি হবে। সেই ক্ষেত্রে এবিএস চালানোর আগেই পেশেন্ট একটা ক্ষতি হতে পারে। আর যদি সেখানে যদি রক্ত চলাচলটা, মানে এই নড়াচড়াটা কম হয়, রক্ত চলাচলটা বেশি না হয়, সেই ক্ষেত্রে বিষটা আস্তে আস্তে শরীরে ছড়াতে দিলে সেই ক্ষেত্রে আমাদের মানে সেই স্নেক বাইটের পেশেন্টের ক্ষতি কম হওয়ার সম্ভাবনা। যার কারণেই বলা হয় যে বান যদি দিতে হয় তাহলে এইভাবে লাঠি বা বাতা জাতীয় কিছু একটা দিয়ে বানটা আমরা দিব। কিন্তু বান দেওয়ার এই রশি খোঁজা, বাতা বা লাঠি খোঁজা যে সময়টা, সেটা নষ্ট না করে যদি আমরা জায়গাটাকে স্থির রেখে, যেখানে বাইট হয়েছে সেই জায়গাটাকে নাড়াচাড়া কম করে স্থির রেখে হাসপাতালে পৌঁছাতে পারি, তাহলে বাঁধের কোনো দরকার হয় না। এবং এই যে বান দেওয়ার যে প্রবণতাটা গ্রাম বাংলায়, যে মানে কষিয়ে বান দাও, মানে একদম বাংলা কথা যেটা গরু চোর বাঁধার মতো করে বাঁধবো, সেটা একদমই ভুল ধারণা। এই ভুল ধারণা থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। আর দ্বিতীয়ত হচ্ছে সাপের যাতে ঘরে না ঢুকে, যেই প্রশ্নটা করেছেন, এটা খুব ভালো প্রশ্ন করেছেন। আমি যদিও কিছুক্ষণ আগে কিছুটা ইঙ্গিত দিয়েছিলাম। এই প্রসঙ্গে একটা কথা বলে, সেটা হচ্ছে যেমন কথাটা বলেছিলাম যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, সব জায়গায় যাতে চোখ যায় সেটা দেখে রাখা, বাড়ির আশপাশের ঝোপ জঙ্গলগুলো পরিষ্কার রাখা, সেই ব্যাপারটা যেমন আছে, তার পাশাপাশি আমরা আরেকটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে যে ব্লিচিং পাউডার এবং সারের দোকানে, যে ওষুধের দোকানে যে চুনটা পাওয়া যায়, পাউডার চুন, পুকুরে বা কৃষি জমিতে ব্যবহার করা যে চুনটা, খাওয়ার চুন নয়, এই ব্লিচিং পাউডার আর চুন যদি মিশিয়ে আমরা ঘরের চারপাশে এক সরল রেখায় রেখে দিতে পারি, এক সরল রেখা রেখে দিই, মানে সিটিয়ে নয়, এক সরল রেখা রেখে দেওয়া হয়, তাহলে সাপ ঘরে ঢোকার সম্ভাবনা কম থাকে। এবার তার কারণ হচ্ছে সাপ যখন চলে তখন জিভটাকে বের করে আগে চলে। এবারে সেই জিভটা যদি ওই চুন এবং ব্লিচিং এর মিশ্রণটা যদি লাগে, সে যে মানে সংকেতটা পাবে, সেই সংকেতে সে আর আগাবে না, পিছিয়ে যাবে। এটা করলে, যদি আমরা করি, চুন এবং ব্লিচিং পাউডারের মিশ্রণ যদি এক সরল রেখা ঘরের চারদিকে দিয়ে রাখি, তাহলে হচ্ছে সাপের ঘরে ঢোকার প্রবণতাটা কমতে পারে। এবং তার পাশাপাশি অবশ্যই ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, যাতে ঘরে ইঁদুর ব্যাঙের বংশবিস্তার না হয়, ইঁদুর ব্যাঙ ঘরে না থাকে।
এটা নিশ্চিত করতে হবে। ঘরে আরশোলা, পোকামাকড়, টিকটিকি যাতে কম থাকে বা না থাকে সেটা নিশ্চিত করতে হবে। এরা আছে বলে তো সাপগুলো তাদের খাদ্য সংগ্রহ করার জন্য ঘরে যায়। এবার পরবর্তীতে প্রশ্ন যেটা, আজকে 3টা প্রশ্ন এসছে। আজকে 1 নাম্বার প্রশ্ন করছিলেন ধীমান চন্দ্রধর, বলছেন যে সাপ কামড়ানোর পরে কতক্ষণ সময় পাবো? যদি কাউকে সাপে কাটে ততক্ষণাৎ বাইকে বা অ্যাম্বুলেন্সে নিয়ে যেতে ঠিক কতটা সময় পাবো? এবং এই সময় সম্পর্কে আমি এবং মানুষদা, আমার স্যার দুইজনেই পরিষ্কার বলেছি আমরা 100, যেটা 100 মিনিট। 100 মিনিটের মধ্যে একটা ভাগ করে দিয়েছেন স্যার আমার, যে 60 মিনিট ধরে যদি নিই আমরা, যে 10টা ABS শরীরে পুশ করার জন্য সময় দরকার, তাহলে বাকি থাকলো 40 মিনিট। এবং এই ক্ষেত্রে ওই বাইক আর অ্যাম্বুলেন্স যেটা বলেন, বাইক বা অ্যাম্বুলেন্স, বাইকটাই বেস্ট, বাইক বা স্কুটি, যেটা নিয়ে আমরা যে কোনো জায়গায়, এক জায়গায় যদি রাস্তা জ্যামও থাকে পাশ কাটিয়ে আমরা বা কোনো অলিগলি ধরেও আমরা যেতে পারবো। কোথাও যদি ট্রাফিক সিগন্যাল থাকে সেক্ষেত্রে 4 চাকা গাড়িটা বা অ্যাম্বুলেন্সটা পার করার যে সময়টা নষ্ট হয়, সেই ক্ষেত্রে বাইকের ক্ষেত্রে এটা নষ্ট হবে না। অতএব আমরা সেই সময়টা ধরে নিয়ে চলবো। বাবা, কি হচ্ছে, কৌশিক সরকার দাদা একটা প্রশ্ন করেছিলেন, কাউকে যদি সাপে কাটে তাহলে সিঁড়ি দিয়ে নিয়ে গেলে ঝাঁকুনি লাগলে কিছু হবে নাকি? কিছু হওয়ার সম্ভাবনা নাই, কিন্তু যতটা ঝাঁকুনি কম দেওয়া যায় সেটা একটু আগে বললাম, যে আমাদের যাতে যে কামড়ের জায়গাটা মুভমেন্ট কম হয় সেটাকে আমরা নিশ্চিত করার চেষ্টা করতে হবে। তো সেই ক্ষেত্রে সামান্য ঝাঁকি পেলে কোনো ক্ষতির সম্ভাবনা নেই। শতাব্দী পাল বলছেন যে কোন কোন সাপ কামড়ালে মানুষ সঙ্গে সঙ্গে মারা যায়? না, কোনো সাপেই কামড়ালে সঙ্গে সঙ্গে মারা যাওয়ার সম্ভাবনা নেই। এবার যদি মনোবল সে দুর্বল হয়ে পড়ে, পাশ থেকে যদি কেউ মনোবল দুর্বল করে দেয়, তার মনোবল ভেঙে যায়, যে তার সাহসটা হারিয়ে ফেলে, তাহলে সে নির্বিষ সাপের কামড়ে মারা যেতে পারে। যেমন কদিন আগে কাদোবাড়ির একটা পেশেন্ট, আমাদেরই গ্রিন জলপাইগুড়ির একজন কর্মকর্তা, যে বাথরুমে ঢোকার পরে কঞ্চি সাপ বা সুতনলি সাপ তার মাথায় পড়েছিল। এবার সে এতটা আতঙ্কিত ছিল যে তার বাড়ি, তার মিসেস এবং তার বোন আমাকে বারবার ফোন করছিলেন, এবং ওরা কাদোবাড়ির থেকে হসপিটালে পৌঁছানোর আগে আমি পৌঁছে গেছিলাম। গিয়ে দেখলাম সাপের কামড়ের কোনো সিমটম নেই, কোনো দাগ নেই। মানে ওর মাথায় পড়েছিল সাপটা, ও ঝাঁকি দিয়ে ফেলে দিছে, এবং ওর মাথায় কিন্তু আমার চেয়ে বেশি চুল এবং বড় বড়। দেখেন কামড়ের কোনো চিহ্ন নেই, ডাক্তারকে আমি বললাম কোনো কামড় টামড় হয়নি, কিন্তু ও এতটাই প্যানিক হয়ে গেছিল, এতটাই আতঙ্কিত হয়ে গেছিল যে ওর শ্বাসকষ্ট হচ্ছিল এবং তাকে অক্সিজেন দিতে হয়েছিল হাসপাতালে। তো এই জায়গাটায় যে এই যে প্যানিক থেকে বা আতঙ্ক থেকে হার্ট অ্যাটাক করে মারা যেতে পারে নির্বিষ সাপের কামড়েও। তো অতএব এখনো পর্যন্ত আমাদের এই অঞ্চলে বা পশ্চিমবঙ্গে যে কয়টা সাপ বা যে সমস্ত সাপ দেখা যায়, বা ভারতবর্ষে যে সমস্ত সাপ দেখা যায়, সেই সমস্ত সাপের এমন কোনো সাপ এখন অব্দি দেখা যায়নি যার কামড়ে সঙ্গে সঙ্গে মানুষ মারা যেতে পারে। আর কারো স্যার, কোনো আমার একটা প্রশ্ন ছিল যে আমরা শুনে এসেছি যে সাপ কামড়ালে নাকি হচ্ছে খুব তেষ্টা পায়, তখন হচ্ছে গরম দুধ খাওয়ানো উচিত জলের বদলে, মানে এটা কি সত্যি এই তথ্যটা? হুম। একদমই সত্যি নয়, সম্পূর্ণ স্যার অলরেডি মানে আপনার প্রশ্ন শুনেই ক্যামেরার সামনে এসে মাথা নাড়া শুরু করে দিয়েছেন। একদমই সত্যি নয়, স্যারকে বলার সুযোগ দিচ্ছি আমি এই ব্যাপারে। আচ্ছা। না, আমি 2-3টে বিষয় একটু যোগ করতে চাইছিলাম এই অঙ্কুর স্যারের কনটেক্সটটা ধরেই। সেটা হচ্ছে, যদি কাউকে সাপ কামড়েছে, এবার তার বিষক্রিয়া হচ্ছে, এই বিষয়টি যদি আমরা বুঝে যাই তাহলে কিন্তু সমাধানটা পেতে খুব একটা অসুবিধে হবে না। কেন? মূলত আমাদের এখানে যে সাপগুলোকে নিয়ে এতক্ষণ চর্চা হয়েছে সেটা নার্ভ বিষ সংযুক্ত সাপ, অর্থাৎ গোখরো, কালাজ এবং হচ্ছে কেউটে। কেউটে আমাদের এখানে ওই জঙ্গলের আশেপাশের কিছু ছোট ছোট পকেট, গয়ের কাটা, নাগরা কাটা, মানে গরুমারা ন্যাশনাল পার্ক, জলদাপাড়া ন্যাশনাল পার্ক, তার আশপাশ দিয়ে কিছু কিছু জায়গায় কেউটে অবস্থান রয়েছে। আবার পাহাড়ে যে একটা অংশতেও কিন্তু আমাদের কেউটে সাপ আছে। যেখানে কেউটে আছে সেখানে সাধারণত দেখা যায় গোখরো সাপ থাকে না, আবার যেখানে গোখরো সাপ আছে সেই জায়গাটাতে কেউটে সাপ থাকে না। যাই হোক, মূলত নার্ভ সাপ। এবার নার্ভ সাপ মানে কামড় তো আর মাথায় দেবে না, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে নিশ্চয়ই যাবে না, তাহলে হাতে পায়ে জেনারেলি কামড় হয়ে থাকে। এবার এই রক্তের সাথে বিষটা কিন্তু ছড়িয়ে যেতে যেতে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অব্দি পৌঁছে ওখানে ক্ষতিটা করে। এটা হচ্ছে মূল জায়গা। তাহলে এর সঙ্গে করছি কেন, এই যে বাঁধনের প্রসঙ্গ এসে, সেই বাঁধনের প্রসঙ্গটা এখানে এসে যাবে।
উত্তেজক যা, যেমন আমরা বলছিলাম যে নড়াচড়া করানো যাবে না, অর্থাৎ রক্ত সঞ্চালনটাকে যত ধীরে করা যাবে এটা মেনটেন করাটা প্রয়োজন। তাহলে আমাদের চিকিৎসা করাবার সময় বা সুযোগ দুটোই আমরা হাতে, সেক্ষেত্রে যাই খাওয়াতে যাই সেটা যদি ওই রক্ত সঞ্চালনটাকে বাড়ায় তাহলে সেটা ক্ষতির দিকে নিয়ে যাবে। সুতরাং সেই জিনিসগুলো করা যাবে না। হ্যাঁ, গলাটা বন্ধ হয়ে আসে যেহেতু ওর প্যারালিসিস হতে শুরু করে, তাতে তার ওই তেষ্টা পাবে বা একটু গলা শুকিয়ে আসবে, এইসব যে সমস্যাগুলো হয়, সেক্ষেত্রে অল্প অল্প জল দিয়ে জাস্ট মুখটাকে ভিজিয়ে দেওয়া, খুব বেশি জল খাওয়ানো নয়। এবং উত্তেজক পানীয় তো কোনোটাই চা বা কফি বা এই জাতীয় কোনো কিছু তাকে কিন্তু খাওয়ানো যাবে না। সুতরাং দুধও গরম করে খাওয়ানো আমার মনে হয় না সেটা খুব একটা ভালো লক্ষণ, কেননা দুধের সঙ্গে আবার তার গ্যাস ফর্ম হওয়ার একটা সমস্যা তৈরি হতে পারে। তো এটা একটা দিক। আর যেটা বলতে চাইছিলাম যে এই রক্ত সঞ্চালন কমানোর সঙ্গে বাঁধনের একটা ডাইরেক্ট সম্পর্ক আছে। নার্ভ বিষ যুক্ত সাপ যেগুলো, তার বাইরে বলছিলাম আমি হিমোটক্সিক বিষের সাপ, অর্থাৎ চন্দ্রবোরা বা ফুরসা বা সস্টেল ভাইপার, এই জাতীয় সাপের ক্ষেত্রে যেহেতু রক্ত তঞ্চন বা রক্ত জমাট বাঁধার সমস্যাটা এর সঙ্গে জড়িয়ে আছে, সেখানে কিন্তু বাঁধন কোন রকম কোনো সুবিধে দিতে পারে না, বরঞ্চ ক্ষতি করে। যেই এলাকায় কামড়টা স্যার ধরনের বাঁধন দেবার ব্যাপারটা কার্যকরী হবে না। দ্বিতীয়ত, যেটা নার্ভ বিষের ক্ষেত্রে একটা ছোট্ট আমি উদাহরণ দিয়ে বলবো, আমাদের প্রত্যেকের বাড়িতেই জলের একটা ব্যবস্থাপনা আছে, উপরে একটা জলের ট্যাঙ্কি থাকে, ওখানে পাম্প দিয়ে জল তোলা হয় এবং তারপরে সেই জলটা ছড়িয়ে ছড়িয়ে কলের মাধ্যমে আমরা সেই জলগুলোকে ব্যবহার করি। এবার আপনারা ভাবুন যে জলের পাম্প চালিয়ে দেওয়া হয়েছে, ট্যাঙ্কে জল উঠছে, হঠাৎ করে কেউ এসে ওই পাইপ লাইনটাকে মাঝপথে বন্ধ করে দিয়েছে, কি হবে? ওই পাইপটা কিন্তু বাস্ট করবে অথবা পাম্পটা নষ্ট হয়ে যাবে। আমাদের হার্ট কিন্তু রক্ত সঞ্চালনের ওই পাম্পটা, যেই পাম্পটা প্রতিনিয়ত চলছে আমার জন্মের দিন থেকে মৃত্যুর দিন পর্যন্ত, এবং রক্তকে ও ক্যারি করে নিয়ে যাচ্ছে সারা শরীরে। এবারে মাঝখানে যেই আমি কোনো একটা অঙ্গের মাঝে বাঁধন দেব, সাথে সাথে যে সমস্যাটা হবে, ওখানে কিন্তু ব্লাড সার্কুলেশনে একটা সমস্যা তৈরি হয়ে যাবে। এবার আমাদের এখানে যেমন আমরা এই ধরনের পাম্প চালাবার ক্ষেত্রে যদি এরকম সমস্যা দেখি, চট করে গিয়ে কেউ হয়তো ওই সুইচটা অফ করে দিই, কিন্তু আমার শরীরে তো এরকম ব্যবস্থাপনা নেই। আমার এখান থেকে ব্রেইন সেই অনুযায়ী কাজ করে। সে কি করবে, ও হঠাৎ করে ওই ব্লাড সার্কুলেশনটাকে স্লো করে দেবে। যেই স্লো করে দেবে, সেই মুহূর্তে যেটা হবে সেটা হচ্ছে ওর হঠাৎ করে প্রেসার ফল করবে। প্রেসার বলতে বেসিক্যালি ব্লাড প্রেসারটা ফল করে। এই ব্লাড প্রেসার যদি সাডেন ফল করে, তার থেকে কিন্তু একটা মানুষের মৃত্যুর সম্ভাবনা থাকে। অঙ্কুরবাবু গল্পটা শুরুই করেছিলেন যে আমাদের 93% সাপের কামড়ের যে যারা মারা যান তারা হার্টের অ্যাটাকে বা এগুলোতে মারা যান। আমরা কেউ টেরই পাই না যে ওই একটা বাঁধনের কারণে ওই রাস্তা থেকে হসপিটাল নিয়ে পৌঁছতে পৌঁছতে হয়তো তার এই বাঁধনের জন্য তার প্রেসার ফল করে তার হঠাৎ করে একটা হার্ট অ্যাটাক হয়ে গেছে এবং সে সেখান থেকে বা স্ট্রোক হয়ে সে মারা গেছে। হসপিটালে তো ওরা পৌঁছানোর পর জিজ্ঞেস করবে কি হয়েছে, আমরা বলবো ওকে তো সাপে কামড়েছে। তারা দেখবেন ভদ্রলোক মৃত বা ভদ্রমহিলা বা যে পেশেন্ট সে মৃত, তারা এটাই ধারণা নেবেন তাহলে সাপের কামড়ে তার মৃত্যুটা হয়েছে। আসলে কিন্তু হলো না, আসলে কিন্তু ঘটনাটা ঘটলো আমাদেরই কোনো একটা ভুল আহ সিদ্ধান্তের কারণে। এই জিনিসটাকে বোঝা দরকার। তাহলে আমাদের করণীয় কি? করণীয় একটাই হতে পারে, বাঁধন শব্দটাকে যদি আমরা সরিয়ে দিয়ে তার বদলে আমরা ব্যান্ডেজ শব্দটা ব্যবহার করি, তাহলে সবাই কম বেশি জানি যে ব্যান্ডেজ কিভাবে করতে হয়। তাহলে হাতে যদি কোথাও কামড়ায়, আমরা হাতের একদম আঙ্গুলের যেখানে মুখটা ওখান থেকে শুরু করে একদম আমাদের যে কাঁধ আছে ওই পর্যন্ত হাতের পুরো অংশে যদি আমরা একটা ব্যান্ডেজ করতে করতে নিয়ে যাই, তাহলে কিন্তু এই ব্যান্ডেজটা ওই রক্ত সঞ্চালনটাকে স্লো করবে, অর্থাৎ বাম্পের কাজ করবে, কিন্তু রক্ত সঞ্চালনকে বন্ধ করতে পারবো না। এই বেসিক ফান্ডামেন্টাল জায়গাটা যদি আমরা মাথায় রাখি, তাহলে কিন্তু আমাদের এই ধরনের ভয় হওয়া বা কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা কম হবে। পাশাপাশি ওটা যাকে ওই সাপটি কামড়েছে
তার মনোবল যোগাবে যে হ্যাঁ আমার শরীরে একটা কিছু আছে যেটা দিয়ে আমার বিষটা শরীরে ওই মাথাতে যাচ্ছে না। এটা তার মনোবল বাড়াবে, আর বাড়ালে পরে তার কিন্তু নিজের ভেতর থেকে একটা শক্তি তৈরি হবে যেটা তাকে বাঁচার তাগিদ তৈরি করে দেবে। সেটা তার জন্য উপকারী জিনিস এবং মঙ্গলজনক। এর বাইরে আরেকটা জিনিস খালি আমি টেকনিক্যালি বলবো, সেটা হচ্ছে ওই যে আমার ঘরের মধ্যে সাপ না আসে তার জন্য কি করব। এটাও আমি একটু বিজ্ঞানসম্মত ভাবে বুঝিয়ে দিতে চাই ছোট্ট করে। সেটা হচ্ছে যে সাপ কোথায় থাকে? আমাদের ঘরে তো সাপ থাকে না, ওদের বাসস্থান তো আমাদের বাড়ি নয়, তাহলে ওরা আমাদের ঘরে আসে কেন? এটা বুঝতে হবে। এই যে খাদ্য হিসেবে বারবার প্রশ্ন আসছে, ইঁদুর ব্যাঙ এগুলো হচ্ছে আমাদের সাপেদের খাদ্য মূলত। তাহলে মজাটা হচ্ছে যে এই সাপ ও তো বাইরে থাকে, হয় খেতে জঙ্গলে এগুলোতে থাকবে, ও বাড়িমুখো হচ্ছে কোথা থেকে? সমস্যা হচ্ছে আমার ঘরে খাদ্যশস্য আছে, এই খাদ্যশস্য এর প্রতি আকৃষ্ট হয়ে ইঁদুর ব্যাঙ আছে, পোকামাকড় আছে, তার জন্য ব্যাঙ আছে। এবার এরা আমাদের ইঁদুর যদি আমার বাড়িতে থাকে, সে কিন্তু আমার বাড়ির মধ্যেই 24 ঘন্টা 365 দিন ভেতরে থাকে না, সে মাঝে মধ্যে নিজেও বাইরে বেরোয়। আর ও যখন বেরোয়, ও যখন ওখান থেকে আবার ফিরে আবার ঘরে আসে, এই যে যখন আসছে ওর যাতায়াতের পথে ইঁদুরের গায়ের গন্ধ দিয়ে একটা কিন্তু ট্র্যাক তৈরি হয়, যাকে আমরা ফেরোমন ট্র্যাক বা ফেরোমন ট্রেইল বলে থাকি, অর্থাৎ অনেকটা ঘামের গন্ধর মতো। গরু বা মহিষ যদি আমার পাশ দিয়ে যায়, আমার দূর থেকে যদি নাও দেখি তাও বলে দিতে পারবো এই যে এই পাশ দিয়ে না একটা গরু গেছে। তো সাপ আবার যেহেতু ইঁদুর ব্যাঙ ওদের খাদ্য, ওই ইঁদুর চলে যাবার পরেও সাপ ওই যে হাওয়াতে যে ম্যাগনেটিক সিগন্যালস গুলো থাকে সেখান থেকে ওরা জিভের মাধ্যমে জ্যাকবসন্স অর্গানকে ব্যবহার করে ওরা কিন্তু এই তথ্যগুলো কালেক্ট করে এবং ওই ইঁদুরটার পেছনে ওরা ধাওয়া করে। এই যে ফেরোমন ট্রেইল বললাম সেই ট্রেইল ধরে এবার এই সেই ফলো করতে করতে নির্ভুল ভাবে ওই ইঁদুর যেখানে গিয়ে পৌঁছেছে সেই পর্যন্ত ঢোকে, সাপ তাকে খায়। আবার সে ওই যে নিজের গায়ের গন্ধ দিয়ে, যেটা অঙ্কুর স্যার আগেও বলছিলেন, যে নিজের গায়ের গন্ধ বা নিজের ফেরোমন ট্রেইল বানিয়ে সে ওই রাস্তাতে আবার ফিরে চলে আসে। যদি সাপটাকে আমরা কিছু না করি, ও ওর মতোই থাকে, ও কিন্তু আমার ঘরে পার্মানেন্টলি থাকবে না। ও খাওয়া দাওয়া হয়ে গেলে কিছুক্ষণ বাদে নিজের মতো করে ওই ফেরোমন ট্রেইল ধরে ব্যাক করে ও নিজের জায়গায় চলে যাবে। কিন্তু আমরা ভয় পাই, আর মাঝখানে আমাদের দেখে ফেলেছে, তার থেকেও ভীত হয়ে কোনো কোনায় লুকিয়েছে, এটা একটা সমস্যার জায়গা আমাদের তৈরি হয়। আমরা ওইটুকু ধৈর্য ধরতে পারি না। তো আমাদের করণীয় এখানেই যে বাড়িতে ঘরের ভেতরে ইঁদুর ব্যাঙ এগুলোকে আমরা নিশ্চিহ্ন করতে পারলেই ভালো, করা সম্ভব কম। তারও রাস্তা আমি বলে দিতে পারি টিপস হিসেবে, সেটা হচ্ছে আমরা যদি খাদ্যশস্যকে ঠিক ভাবে তার ব্যবস্থাপনা রাখতে পারি, অর্থাৎ কোনো পাত্র, যেই পাত্র পর্যন্ত ইঁদুর পৌঁছতে পারবে না, অর্থাৎ কোনো মেটাল কন্টেনার, তার মধ্যে এই খাদ্য যে দ্রব্যগুলো বা আমাদের ফুড গ্রেইন যেগুলো সেগুলো রাখা আছে, তাহলে ইঁদুর সেগুলো খেতে পারবে না। পাশাপাশি আমরা যে খাওয়া দাওয়ার পরে আমাদের যে উচ্ছিষ্ট হয়, সেই উচ্ছিষ্টটা আমরা যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকে, রাতের বেলা আমরা ঘুমানোর পরে কিন্তু ওখানে ব্যাঙ ইঁদুর আরশোলা এরা কিন্তু ভুরিভোজ করে, পিকনিক করে, যেটা আমরা হয়তো ঘুমিয়ে ঘুমিয়ে টের পাই না। আর ওদের পেছন পেছন কিন্তু এই কাণ্ডগুলো ঘটতে থাকে। আমরা আমাদের উচ্ছিষ্ট ম্যানেজমেন্টটা যদি আমাদের বাড়ি থেকে একটু দূরত্বে বা বাড়ির কোনায় বাইরে কোথাও ব্যবস্থা রাখতে পারি, তাহলে কিন্তু ইঁদুর ব্যাঙ একটা সময়ের পরে আমাদের বাড়িতে খেতে না পেয়ে ওরা আমার বাড়ি ছেড়ে আশেপাশের অন্য কোনো বাড়িতে বা অন্য কোথাও কোনো জায়গায় যাবে, যেখানে ও আমাদের আহ যেহেতু খেতে পাচ্ছে না, অটোমেটিক্যালি যেটা হবে, ও যদি আমার বাড়িতে এই ইঁদুর ব্যাঙ গুলো না থাকে, তাহলে সাপও ওই ফেরোমন ট্রেইল ওদের ফলো করে আমাদের বাড়ি না গিয়ে অন্য কোথাও যাবে যেখানে ইঁদুর ব্যাঙকে পাবে। আর বাড়িকে পরিষ্কার রাখা, সেগুলো অঙ্কুর স্যার অলরেডি আগে বলে দিয়েছেন যে বাড়িকে পরিষ্কার কি করে রাখা টাকাগুলো, এগুলো একটু ফলো করলে পরেই কিন্তু আমাদের সাপের কামড় থেকে নিজেদেরকে বিরত করে বেরিয়ে আসাটা খুব সহজ, এমন কিছু কঠিন ব্যাপার নয়। কৌশিক বাবু মনে কোনো একটা প্রশ্ন করবেন। আচ্ছা বলুন কৌশিক বাবু, কিছু জানার হলে পরে যদি আমার সাধ্যে কুলো নিশ্চয়ই বলবো। একজন বিদ্যারঞ্জন প্রশ্ন করতে যাচ্ছেন, একটু তাড়াতাড়ি করে ভালো হয়, আমারও একটু সময় কম খুব।
হ্যাঁ স্যার, সবার আগে আমি ধন্যবাদ অঙ্কুর বাবুকে এবং মানুষ বাবুকে জানাতে চাই আমাদের এই প্রোগ্রামে আসার জন্য। বিশেষ বিশেষ ধন্যবাদ। এবং বাকি যারা আমাদের সাথে যুক্ত আছেন, শুনছেন এতক্ষণ ধরে আমাদের প্রোগ্রাম। আমার কাছে কিছু প্রশ্ন ছিল যেগুলো আমি না করাতেই মানে আপনারাই সেগুলো আগেই ক্লিয়ার হয়ে গেল আর কি, সেজন্য আমি শেষে আর প্রশ্নগুলো করলাম না। এবং শেষে আমার একটা শুধু প্রশ্ন আছে দুজনের মানে আপনাদের কাছে। আহ সব সাপের এবিএস কি এক? এটা একটু হ্যাঁ, যদি আমি একটু আগে বলেছি আপনাকে যে কিছু বিশেষ গণতান্ত্রিক দেশ যেখানে নির্দিষ্ট প্রজাতির সাপ তার নির্দিষ্ট অ্যান্টিভেনাম আছে, অর্থাৎ এর মেকানিজমটা একটু অন্য। ঘোড়ার শরীরে বিষকে ইনজেক্ট করে দিয়ে তার থেকে অ্যান্টিবডি তৈরি করে সেটা আবার ঘোড়ার শরীর থেকে রক্ত বের করে সেখান থেকে অ্যান্টিবডিকে আলাদা করা হয়। এটাকেই আপনি ওই শিশিজাত করে যাকে এভিএস বলা হচ্ছে। তো এবার যদি আমি একটা গোখরো সাপের বিষকে ঘোড়ার শরীরে দিয়ে ওখান থেকে অ্যান্টিবডি তৈরি করে বের করি, তাহলে গোখরো সাপের কামড়ের ক্ষেত্রে ওই অ্যান্টিভেনামটা ব্যবহার হবে। কিন্তু এই একটা উদাহরণ হিসেবে বললাম, তো এরকম রয়েছে মনে বলেন, কিন্তু সেটা খরচ সাপেক্ষ বেশি। আমাদের মতো দেশে এত বেশি এভিএস এর প্রয়োজন, এত বেশি গরিব মানুষকে দিতে হয়, সরকারকে সম্পূর্ণ নিখরচায় ব্যবস্থাটা করতে হয়। সেই জন্য এখানে আরেকটাও সমস্যা আছে যে আমাদের এখানে যেহেতু সাক্ষরতার হার খুব কম, চট করে সাপ সম্পর্কে মানুষের শিক্ষা বা জ্ঞানের আধারটাও তুলনামূলক কম। সেই জন্য সঠিক সাপকে চিনে ডাক্তারবাবুকে সঠিক তথ্য দেওয়া, এটাও অনেক ক্ষেত্রে সাধারণ মানুষ পেরে ওঠেন না। সেই জন্য যদি ভুল সাপের এগেনস্টে ভুল অ্যান্টিভেনাম দেওয়া হয়, তার ক্ষতিটা ভালোর থেকে মন্দর দিকে যেতে পারে বেশি করে। সেই জন্যই আমাদের এখানে পলিভ্যালেন্ট অ্যান্টিভেনাম সেরাম, অর্থাৎ এই যে মহা চার বলে দেখা গেছে সারা ভারতবর্ষে যত রকম সাপের কামড়ে মৃত্যু, তার পেছনে চারটেই মূল চক্রী আছে যাদেরকে বিগ ফোর বলা হচ্ছে। ওই যে কোবরা, ক্রেইক, রাসেলস ভাইপার আর সফটেল ভাইপার। তো এই চারটে সাপের বিষকে একসাথে মিশ্রণ ঘটিয়ে তাকে ডাইলিউট করে তারপর ঘোড়ার শরীরে দেওয়া হয় এবং সেখান থেকে যে অ্যান্টিবডিটা তৈরি হয় সেই অ্যান্টিবডিটাই এভিএস এ ব্যবহার করা হয়। তো সেজন্য যে কোনো সাপ, অর্থাৎ এই চারটে সাপের যে সাপটাই কামড়াক না কেন, আলটিমেটলি কিন্তু ওই অ্যান্টিভেনাম সেরাম বা এভিএসটা ওই কমন প্রতিষেধকটা কমন হয়ে যাবে। তাহলে এই চারটের বাইরে তো আর সাপের কামড়ের দ্বারা কোনো ক্ষতি হওয়ার জায়গায় নেই। সুতরাং ধরে নেওয়া যায় বা বলা যেতে পারে যে কোনো সাপ কামড়ালে পরে যদি সেটা বিষাধর বা বিষাক্ত হয়ে থাকে তাহলে এই কমন এভিএসটাই ব্যবহার করা হয়। সেই কারণেই অঙ্কুর বাবুর ওই কথাটাকে ধরে বলতে হয় যে সাপ ওই হসপিটালে ধরে নিয়ে গিয়ে তাকে চেনানোর দরকার নেই, কেননা ওষুধটা কমন। ঠিক আছে, মনে হয় আমি আপনার প্রশ্নের উত্তর বোঝাতে পেরেছি বা দিতে পেরেছি। স্যার বিশেষ ধন্যবাদ। আমি বুঝলাম বিষয়টা। আমাদের সাথে যুক্ত আছে আমাদের এসএসসি কলেজের একজন প্রফেসর ডক্টর দীপক কুমার সিং স্যার। স্যার আপনি আছেন? গুড ইভিনিং স্যার। নমস্কার স্যার, এন্ড নমস্কার স্যার। থ্যাংক ইউ সো মাচ স্যার। খুব ভালো করে আপনারা বুঝিয়েছেন আর খুব রিলেভেন্ট টপিক আছে এটা, আর খুব ইন্টারেস্টিং মনে হয়েছে স্যার, এন্ড খুব খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ স্যার। আচ্ছা, একটা জিনিস আমি শুধু শেষে আমার যেটা মিস হয়ে আছে বলবো, যেটা হয়তো বলা হয়নি, খুব দরকার। কোনো কারণে এত কিছুর পরেও যদি কোনো মানুষের দুঃখজনক ভাবে সাপের কামড়ে মৃত্যু ঘটে, তাহলে তার জন্য একটা ব্যবস্থাপনা কিন্তু সরকারের তরফে আছে, যেটা সাধারণ মানুষ অধিকাংশ ক্ষেত্রেই হয়তো জানেন না। সেটা হচ্ছে এক্স গ্রাসিয়া বলে একটি শব্দ আছে, অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগে কোনো মানুষের মৃত্যু হলে সরকারের তরফ থেকে একটা অনুদান দেওয়া হয়, যাকে এক্স গ্রাসিয়া বলে। এটা ওই গভর্নমেন্টের যে আমাদের ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের রিলিফ ডিপার্টমেন্ট আছে তাদের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে প্রসেস হয়ে যায় পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি থ্রু দিয়ে। তো এই এক্স গ্রাসিয়াটা কিন্তু 1 লক্ষ টাকা, কিছু কিছু রাজ্যে সেটা কম বেশি আছে, কারো 2 লক্ষ, কারো 4 লক্ষ, কিন্তু আমাদের রাজ্যে এখনো এটা 1 লক্ষ টাকা এরকম একটা এক্স গ্রাসিয়া আছে বা অনুদান আছে। তো সাপের কামড়ে যদি কোনো পরিবারে কোনো এরকম দুর্ঘটনা ঘটে, তার তো আর কম্পেনসেশন হয় না, কিন্তু সরকার অ্যাটলিস্ট চেষ্টা করে তার পরিবারের তরফে
যে তাকে কিছুটা ফিনান্সিয়াল সাপোর্ট দিয়ে তার পরিবারটাকে রিকভারি করানোর কোনো রাস্তা হয় কিনা। তো সেক্ষেত্রে যদি কারো এই ধরনের সমস্যা হয়, আপনারা পঞ্চায়েত স্তরে যদি কারো এই ধরনের ঘটনা ঘটে, তাহলে পঞ্চায়েত দপ্তরটার সঙ্গে যোগাযোগ করবেন। তারা এই বিষয়টি সম্পর্কে সম্যক জ্ঞান রাখেন, তারা গাইড করতে পারবেন। যদি মিউনিসিপ্যালিটি এরিয়ায় হয়, তাহলে মিউনিসিপ্যালিটির মাধ্যমে আপনারা যোগাযোগ করে এই অনুদানটা পেতে পারেন। এর বাইরেও যদি তাদের কোথাও কোনো সমস্যা হয় যে না আমরা এত সব চেষ্টা করেও হচ্ছে না, তাহলে আমাদের মতো মানুষেরাও আছে আপনাদের পাশে দাঁড়াবার জন্য। অঙ্কুর বাবুর সঙ্গে যোগাযোগ করবেন, তাদের সাথে আমরা এই গাইড করে তারা যাতে সেই অনুদানের ব্যাপারটা পেতে পারেন সেটার আমরা ব্যবস্থা দিতে পারি। এমনও নয়, অনেক সময় প্রশাসনের তরফ থেকে বলা হয় যে ওর ডেথ সার্টিফিকেট না পাওয়া পর্যন্ত ব্যাপারটা হবে না, এটাও কিন্তু ঠিক নয়। তার জন্য আমাদের কাছে সেই যোগাযোগ ব্যবস্থাপনাগুলো আছে, আমরা সেই ব্যাপারগুলোতে হেল্প করতে পারি। আর কারো কোনো প্রশ্ন আছে? দেখুন, অনেক সাপের ক্ষেত্রে ব্লাড বের হতে পারে, অনেক ক্ষেত্রে বের হয় না। যেমন জল ধরা সাপ, কালকে বলছিলাম যে জল ধরা সাপের দাঁত এত মোটা এবং সে এত বেশি বাইট করে, প্রচুর পরিমাণে ব্লিডিং হতে পারে। ব্লিডিং হওয়াটা ক্ষতিকারক না, কতটা ব্লিডিং হয় সেখানে বাধাবাধি বা আলাদা কিছু করার নেই। যদি খুব বেশি বের হতে থাকে তাহলে হালকা একটা কাপড় দিয়ে আমরা ব্যান্ডেজের মতো করে নিতে পারি, কিন্তু ভয়ের কিছু নেই। সামান্য কিছু খুব বেশি রক্ত বের হয় না, ব্লাড বের হয় না, সামান্যই বের হয়। এটুকু আমরা যেটা পরিসংখ্যানে দেখেছি বিগত দিনে। সেটা তো না, প্রথমে অ্যান্টিভেনাম দেওয়ার সঙ্গে খালি পেট ভর্তি পেটের কোনো সম্পর্ক নেই। ঠিক স্নেক আছে। বাইটটা কখন হবে তার তো গ্যারান্টি নেই। খালি পেটে হতে পারে, ভরা পেটে হতে পারে, যে কোনো সময় হতে পারে। এবার স্নেক বাইট হওয়ার সাথে সাথে তাকে হাসপাতাল নেওয়াটা আমাদের কর্তব্য। আচ্ছা, আর তার এখানে জন্য এখানে এবিএস দরকার হ্যাঁ, আছে কিনা সিদ্ধান্তটা ডাক্তার নিবে, এবং ডাক্তারই এই ব্যাপারে ভালো বুঝবে। কিন্তু খালি পেট ভরা পেট নিয়ে কোনো পার্থক্য নেই। এখানে একটা জিনিস আমি যোগ করে দেব, প্রসঙ্গটা উঠেছে যখন, সেটা হচ্ছে যে অনেকের মনে এই ধারণা থাকে সন্তান সম্ভবা মা তার কামড় হয়েছে, এবার তাহলে তার চিকিৎসাটা কিরকম হবে? তাহলে তাকে কি এভিএস দেওয়া যাবে? অথবা ছোট বাচ্চা, তার ক্ষেত্রে তাহলে তো অন্যান্য যে কোনো ক্ষেত্রে এই ধরনের যদি কারো বাচ্চা বা শিশু অসুস্থ হয়, তাহলে তার যে কোনো ওষুধ যেটা বড় মানুষকে দেওয়া হয়, তারপরে সেটাকে পরিমাণ কমিয়ে তার বডি ওয়েট অনুযায়ী তার ওই ওষুধটা দেওয়া হয়ে থাকে। চিকিৎসায় স্নেক বাইটের ক্ষেত্রে কিন্তু বিষয়টা একদম অন্যরকম। কেননা সাপ ছোট বাচ্চাকে দেখে মেপে তার শরীরে বিষ দেয় না, বড় মানুষকেও যে পরিমাণ বিষ দেবে ছোট বাচ্চাকেও সেই পরিমাণ বিষ দেবে। আর সেই বিষটাকে যদি বিরক্ত করতে হয়, তাহলে চিকিৎসাটা কিন্তু ছোট বাচ্চার ক্ষেত্রেও বা ওই সন্তান সম্ভবা মায়ের ক্ষেত্রেও একই হবে, যেটা অন্যান্য আর 5টা মানুষের ক্ষেত্রে যা হয়ে থাকে। এটাকে কিন্তু মাথায় রাখার, অনেক সময় আমরাই উপযাজক হয়ে ডাক্তারবাবু হয়তো চিকিৎসা করতে চাইছেন, আমরা তাদেরকে বাধা দেই। আমরা এই বাধাটা দেব না, ডাক্তারবাবুকে তাদেরকে নিশ্চিত করে তাদের মতো করে চিকিৎসা করার সুযোগ দেব। আমাদের বুদ্ধি ওখানে আমরা খাটাতে গেলে কিন্তু ভারত থেকে মন্দ হওয়ার সম্ভাবনা বেশি হবে। আর কারো কোনো প্রশ্ন? লাস্ট হ্যাঁ আমরা স্যার, হয়তো একজনের। স্যার বলুন। বললাম যে স্যার, যে টাইম লাইনটা বলা হলো 100 মিনিট, স্যার ওটা কি সব সাপের ক্ষেত্রে বিষাক্ত বা বিষ না থাকা সেম সাপই টাইম লাইনটা কি একই? ব্যাপার না, টাইমলাইনটা ব্যাপার না। যদি নির্বিষ সাপ হয় সেক্ষেত্রে তো তার বিষই নেই। কিন্তু আমরা যে কোনো সাপের ক্ষেত্রে যাতে আতঙ্কগ্রস্ত না হয়, মানুষটা যাতে আতঙ্কগ্রস্ত হয়ে মারা না যায়, সেই ক্ষেত্রে তাকে আমরা হাসপাতালেই নিব। নির্বিষ হলে এবিএস দিবে না। তার বাকি ওই যে একটু আগে একটা গল্প বলছিলাম আমাদের এক কর্মকর্তার কথা, যে এতটাই প্যানিক হয়ে গেছিল যে তাকে শ্বাসকষ্ট হচ্ছিল এবং অক্সিজেন দিতে হচ্ছিল। তো সেই ক্ষেত্রে এরকম পরিস্থিতি হতেও পারে নির্বিষ সাপের ক্ষেত্রে, বা সাপের বাইটই হয়নি সেই ক্ষেত্রেও। যে কোনো যদি আমরা মনে করি যে কোনো পেশেন্ট যদি মনে করে তাকে স্নেক বাইট হয়েছে, বা স্নেক বাইটের না হলেও যদি মনে করে যে হয়েছে,
সেক্ষেত্রে আমরা হাসপাতাল নিয়ে যাবো, ডাক্তার সিদ্ধান্ত নেবে কি করতে হবে। এবং ডাক্তাররা আমরা বারবার বলবো যে একটা কথা, যে এইসব ব্যাপারে সম্মুখ জ্ঞান তাদের আছে এবং যথেষ্ট ওয়াকিবহাল। ডাক্তাররা প্রত্যেকজন ডাক্তারকে আলাদা করে স্বাস্থ্য দপ্তর এই ট্রেনিংটা দিচ্ছেন রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে, যাতে স্নেক বাইটে কারো মৃত্যু না হয়। এখানে আরেকটা প্রসঙ্গের মনে হয়, যা হয় এই ধরনের প্রশ্ন এর শেষ নেই, চলতেই থাকে, হয়তো সারা রাত চলবে এরকম হয়ে থাকে সাধারণত। যেটা বিষয় বলার সেটা হচ্ছে যে আপনি যে প্রশ্নটা করলেন, এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ কোন জায়গায়, সেটা হচ্ছে যে একটা কামড় হয়েছে। এমনও অনেক সময় হয় কামড়টা হয়েছে সেটা যে সাপের কামড়, যাকে কামড়েছে সে সেটা দেখতে পায়নি, বুঝতে পারেনি, একটা তার কামড় মনে হয়েছে। অনেক সময় ইঁদুরের কামড়ের থেকেও কিন্তু দুটো দাঁতের দাগ দেখা যায়। আমরা দাঁতের দাগ দেখে অনেক সময় সাপের কামড় কতটা বিষাক্ত কি নির্বিষ এসব আমরা অঙ্ক করতে চেষ্টা করি। আজকের দিনে কিন্তু ওই দাঁতের দাগ দেখে সাপের কামড়কে নিশ্চিত করা যায় না বিষাক্ত না নির্বিষ। সুতরাং আমি এটুকু এক লাইনে বলতে পারি যে যদি কামড় বলে কিছু হয়েছে, হসপিটালে এই ব্যবস্থাপনা সেভাবে দেওয়া আছে গাইডলাইন যে কাউকে সাপে কামড়েছে অথবা তাকে কিছু একটা কামড়েছে, কি কামড়েছে সে জানে না, আননোন বাইট বলে এটাকে। এই অবস্থা যদি আমাদের কারো ক্ষেত্রে কখনো এমন হয়, আমরা সেফার সাইডের জন্য তাকে হসপিটালে নিয়ে যাব এবং ডাক্তারদের ওপর এই বিবেচনা ছাড়বো যে তাকে আদতে কিছু কামড়েছে কিনা, কামড়ে থাকলে সেটা নির্বিষ সাপ কামড়েছে নাকি বিষাক্ত সাপ কামড়েছে, তার চিকিৎসা প্রয়োজন আছে কি নেই, এটা ডাক্তারবাবুরা সিদ্ধান্ত নেবেন। আমরা যদি একটা বিষাক্ত সাপের কামড়কে আমরা ভুল ভেবে তাকে আমরা অবহেলা করে বাড়িতে থেকে যাই, তার থেকে মৃত্যু ঘটার সম্ভাবনা পর্যন্ত থাকতে পারে। সেই জন্য আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে তার ভালো স্বার্থে, যে তার হয়তো কিছুই বিরাট কিছু হয়নি কিন্তু হসপিটালে নিয়ে গেছি, অর্থাৎ খারাপ কিছু হলে পরে আমরা তাহলে কিন্তু তার ব্যাকআপটা নিয়ে তার ভালো কিছু একটা রেজাল্ট দিতে পারবো। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। মানস বন্ধু স্যারকে অসংখ্য ধন্যবাদ তার গুরুত্বপূর্ণ তথ্যগুলি আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। এবং হচ্ছে আমাদের স্যার ডক্টর দীপক কুমার সিংকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। এখন এই আমাদের অনুষ্ঠানটি শেষ করার আগে আমাদের উদ্যোগ মিস্ট্রি ফোর্স অফ সায়েন্স অ্যান্ড সোসাইটির পক্ষ থেকে মাননীয় স্যার, প্রিয় শিক্ষাবিদ, অংশগ্রহণকারী এবং বন্ধুদেরকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। এছাড়া প্রথমত আমি আমাদের মূল বক্তা, বিখ্যাত সমাজকর্মী এবং সাধারণ সম্পাদক গ্রিন জলপাইগুড়ি এনজিও শ্রী অঙ্কুর দাস মহাশয়কে তার মূল্যবান সময় দেওয়ার জন্য এবং অন্তর্দৃষ্টিপূর্ণ আলোচনার মাধ্যমে আমাদেরকে এত সমৃদ্ধ করার জন্য গভীরভাবে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। এবং আমাদের আয়োজক কমিটি মিস্ট্রি ফোর্স অফ সায়েন্স অ্যান্ড সোসাইটি কে গভীরভাবে কৃতজ্ঞতা জানাতে চাই যে তাদের কঠোর পরিশ্রম এবং তাদের অধ্যবসায়ের জন্য, এবং আপনাদের উপস্থিতি, অংশগ্রহণ এবং অবদানের জন্য আপনাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ। এবং এই ইভেন্টটিকে এতটা সফল করার জন্য আমরা আপনাদের প্রত্যেকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং পরবর্তীকালে অফলাইনেও এই ওয়েবিনারটি হবে, আপনাদের উপস্থিতি অবশ্যই কাম্য। এবং শেষ লাইনে একটা কথাই বলবো যে আমরা যারা এই প্রোগ্রামটা গতকালকে এবং আজকে দেখেছি, আমরা যা শিখেছি এখান থেকে সেটাকে আমরা আমাদের আশপাশে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব, মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর চেষ্টা করব প্রত্যেকে। আজকে দেখুন, আমি যে যদি একটা লোকের হেল্প করি আর সেই লোকটা যদি 3টা লোকের হেল্প করে, আবার ওই 3জন যদি 3জনের হেল্প করে, তাহলে একটা সময় দেখা যাবে যে পৃথিবীতে মানবিকতার এত বেশি ছড়িয়ে গেছে যে অমানবিকতার কোনো অংশই নেই। তেমনি ভাবে আমরা যারা আজকে এখানে গতকালকে এবং আজকে যারা আমরা এই প্রোগ্রামটা শুনেছি দেখেছি, তারা যদি আমরা এই সচেতনতা বার্তাটা সবার মধ্যে পৌঁছে দেওয়ার চেষ্টা করি, আমার আশপাশ, আমার পাড়া, আমার গ্রাম যদি আমি পৌঁছে দেওয়ার চেষ্টা করি, তাহলে আমাদের সাপে কামড়ে মৃত্যুর হার কমানো যাবে, সাপ নিয়ে অযথা মানুষের মধ্যে ভয় কমানো যাবে। এই দাবিটা সবার কাছে রাখছি করজোরে, যে আমরা সবাই চেষ্টা করব নিজ নিজ উদ্যোগে, নিজের এলাকায়, নিজের পাড়ায়, নিজের গ্রামে এই বার্তাটা পৌঁছে দেওয়ার। আমি চুপ করে রেজিস্টার করেছিলাম আজকে একজন পার্টিসিপেন্ট হিসেবে এই প্রোগ্রামটাকে এনজয় করবার জন্য, আরো ভালো করে জানবার জন্য, শিখবার জন্য। তো আমি অঙ্কুর বাবু আমার টোটাল ব্যাপারটাকেই বৃথা করে দিলেন, আমাকে এমন ভাবে তুলে নিয়ে এলেন এখানে। তো যাই হোক, আমি জানি না কতখানি ঠিক বলতে পেরেছি কি ভুল বলতে পেরেছি, হ্যাঁ, কতটা যারা প্রশ্নগুলোর উত্তর আমি সঠিকভাবে দিতে পেরেছি। তবে আমি কর্মকর্তাদের এবং তার সাথে অঙ্কুর বাবু আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাবো আমাকে সুযোগটুকু দেবার জন্য।
আমি গর্বিত মনে করছি যে আপনাদেরকে কিছু দিতে পেরেছি। ঠিক আছে, এবং এই জন্য আমি অশেষ যা অশেষ আমি ধন্যবাদ যা ভাই। এখানে দেওয়ার চেষ্টা করেছি আমার ভিতর থেকে, সেই ভিতরের শিক্ষাটা আপনাদের কাছ থেকে পাওয়া এবং বিভিন্ন মাধ্যম থেকে পাওয়া। তো সর্বপ্রথমে সাপ নিয়ে যদি আমাকে কেউ কিছু শিখিয়ে থাকে সেটা মানসবন্ধু মজুমদার এবং পরবর্তীতে আরো কয়েকজন। তো সেই মানসবন্ধু মজুমদার স্যার থাকতে আমার এতটা মানে ঘাড়ে 2-3টা মাথা নেই যে আমি হ্যাঁ, সেখানে নিজে একাই বলে যাবো স্যারকে বলার, স্যারকে ছাত্র হিসেবে রেখে দিব। এতটা মানে অকৃপণ আমি নই। এবং আপনাকে পেয়ে আমি গর্বিত যে আমার স্যার আজকে আমার সাথে প্রোগ্রামে আছে এবং আমার মাথার উপরে তার হাতটা আছে। অসংখ্য ধন্যবাদ মানুষ স্যারকে। ধন্যবাদ। আবারও আগামী দিনেও পাশে চাই এবং সবাইকে আরেকবার ধন্যবাদ ধন্যবাদ। জানিয়ে আমি শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, জয় ভারত।